আজকে এই টেকনো ইন্ডিয়া গ্রুপ কতটা বড় গ্রুপ একটু যদি বলেন। কলেজেস আছে, ইউনিভার্সিটি আছে, স্কুলস আছে, হসপিটাল, টেকনো অলিম্পিকা নাইটস, এরকম কিছু কিছু ইভেন্ট দিয়ে ইউ ক্যান ডিফাইন টেকনো ইন্ডিয়া। কোন কোন জিনিসগুলো একজন সফল এন্টারপ্রেনিউর হতে সাহায্য করেছে বলে আপনার মনে হয়? হ্যাভিং দ্য ভিশন, আমি ফিউচারে কি করব, যার জন্য আমায় এখন কি করতে হবে, এই ভিশনটা যদি কারো না থাকে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টটা কতটা জরুরি? Business cannot be run alone. You can be a teacher, you can be a doctor, but যখন তুমি বিজনেসে আসছো তখন it's a teamwork. টেকনো ইন্ডিয়ার একজন চেয়ারপারসন হিসাবে স্টুডেন্টদের জন্য দু একটা কথা। আমরা না স্টুডেন্টদের মার্কস নিয়ে বড্ড দৌড়দৌড়ি করি। স্টুডেন্টদের নিজেদের মতন পড়তে দেওয়া উচিত। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়ো। আপনার কাছে প্রকৃত সাকসেসের অর্থটা কি? ডেফিনিশন অফ সাকসেস আর রিলেশন টু মানি বা হোয়াট ইউ অ্যাচিভ দুটো কি এক? আমার মনে হয় না। আলটিমেটলি সাকসেস ইজ স্যাটিসফ্যাকশন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ নিড এ পিসফুল স্লিপ। তুমি সোনার খাটে শোবে কিন্তু ঘুমটা এলো না, দ্যাট ইজ নট সাকসেস। নমস্কার। আজকে এমন একজন মানুষের কাহিনী যিনি একজন সফল এন্টারপ্রেনিউর, যিনি একজন সফল মা, যিনি আজকে গোটা বাংলার যারা মহিলারা রয়েছেন, এবং শুধু আমি মহিলা বলবো কেন, যারা ইয়ং জেনারেশন রয়েছেন তাদের কাছে একজন উদাহরণ কিংবা ইন্সপিরেশনও বটে। দীর্ঘ 40 বছর ধরে এই যে টেকনো ইন্ডিয়া গ্রুপ যেভাবে কাজ করছে সেখানে তিনি কিন্তু অ্যাক্টিভলি কষ্ট করে লড়াই করে তিনি এবং তার পরিবার এই গ্রুপটিকে দাঁড় করিয়েছেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। কিভাবে একটা সাধারণ পরিবার এবং চুচুড়োর মতো একটি মফস্বল শহর থেকে গোটা দেশের বুকে একটা উজ্জ্বলতম নাম হয়ে উঠল টেকনো ইন্ডিয়া। কিভাবে শুধুমাত্র এডুকেশন সেক্টর নয়, আরও বিভিন্ন সেক্টরে, আরও বিভিন্ন ডোমেনে তারা তাদের বিজনেসকে বড় করতে থাকলো। কিভাবে একটা সাধারণ মানুষ অসাধারণ কাজ করে উঠল। আজকে সেই সাধারণ পরিবারের সাধারণ মানুষের অসাধারণ হওয়ার কাহিনী শুনে নেব তারই মুখ থেকে। আজকে উপস্থিত টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারপারসন মানসী রয় চৌধুরী। চলুন শুনে নি তার কাছ থেকে তার জীবনের বেশ কিছু কথা। টেকনো ইন্ডিয়ার একজন চেয়ারপারসন হিসাবে স্টুডেন্টদের জন্য দু একটা কথা। ফার্স্ট কথা, আমি আগেও বলেছি, প্রোগ্রামেও বলি, আমরা না স্টুডেন্টদের মার্কস নিয়ে বড্ড দৌড়দৌড়ি করি। 95%, 97.8% মা বলছে ওই দুটো পয়েন্টটা পেয়ে গেলে সেটা 98% হতে পারত। সত্যি কথা কি জানো তো, অনেক স্টুডেন্ট প্রচুর মার্কস পেয়েছে 11-12 বা 9-10-এ, এবং বাবা মারা বলছে কি যে 98.3 পেলি না, তোর বন্ধু পেলো আর তুই কিন্তু 98.1 পেলি। ডাজ দ্যাট ম্যাটার? কেননা তুমি তারপরে 5 বছর পরে যখন খবর নেবে তখন দেখবে এই 98.3 বা 1 অনেকেই এক্সিস্টই করছে না। ইউ নিড টু হ্যাভ সামথিং মোর, যার জন্য তুমি আলটিমেটলি সাকসেসফুল হবে। সেখানে কিন্তু সবসময় মার্কস কথা বলে না। সো আই উড সে প্যারেন্টসরা যেন এই মার্কসের পিছনে না ছোটে, স্টুডেন্টদের নিজেদের মতন পড়তে দেওয়া উচিত। গাইড করব, আমি হ্যান্ড হোল্ডিং করব, কিন্তু তোমার যেটা ভালো লাগে তুমি সেটা পড়ো। আমার কাছে এত স্টুডেন্ট এসছে বিকজ আমি তো বেসিক্যালি শুরু করেছিলাম স্কুলসগুলো, পরে আমি আজকে কলেজ আর ইউনিভার্সিটিতে ঢুকেছি। তো স্কুলের যে স্টুডেন্টরা
আমার কাছে 11-12-এর অনেকে এসেছে যারা কান্নাকাটি করেছে। প্রিন্সিপাল যখন পারেনি তখন সে আমার কাছে চলে এসছে, আমার দরজা সবার জন্য খোলা। ওরা এসে কেবল বলে একটু যদি বাবাকে বোঝাতে পারেন, আমি ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি একটা স্পোর্টস পার্সন হতে চাই, আমি একটু মিউজিক নিয়ে এগোতে চাই, কিন্তু বাবা মা আমাকে ইঞ্জিনিয়ারই করে ছাড়বে ম্যাম। আর এই যে TIGPS-এ ঢুকেছি, এবার টেকনোর ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি ঢুকে পড়ো, বাট হি ইজ নট মেন্ট ফর ম্যাথস অ্যান্ড ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সেস। তাই আমার ফার্স্টটাই হচ্ছে যে স্টুডেন্টদের যেন নিজেদের মতন পড়তে দেওয়া হয়। এবং আরেকটা, কালকেও পরশুদিনকে মমতা শঙ্করের সঙ্গে একটা ইন্টারভিউ ছিল, আমি বসে কথা বলছি, জানো মানুষের কি দুঃখটা লাগে যে স্টুডেন্টের নাচের ক্লাস আছে, পরীক্ষা মানে 1 মাস ক্লাস বন্ধ, কি না তার নাকি রেজাল্টস বাজে হয়ে যায়। এই স্টুডেন্টদের আমি বলবো যে তোমরা যদি ভালোবাসো খেলতে, গাইতে, নাচতে, পড়াশোনার সাথে ওটাকে মাস্ট করো। ওটা না করলে কিন্তু তোমার পড়াশোনাটা ভালো হবে না। একদমই তাই। স্টুডেন্টদের কাছে সেকেন্ড এইটা। থার্ড আমি বলবো যে এখন না এই জেনারেশনের স্টুডেন্টরা মোবাইল বা ল্যাপটপের উপরে এতটাই ডিপেন্ডেন্ট, দে হ্যাভ সো মেনি গুড ফ্রেন্ডস বাট নো অ্যাকচুয়াল জেনুইন ফ্রেন্ড, অর মেবি জাস্ট মানে ওই জায়গাটা থেকে ওদেরকে কোথাও রিয়ালিটিতে আসতে হবে। দে আর অলওয়েজ লুকিং ফর, আজকে কত স্টুডেন্ট হয়েছে তারা কেবল কত লাইকস, তার জন্য তারা ইন্সপায়ার্ড, কবে লাইক পেল না সেদিনকে সে নাকি ডিমোটিভেটেড, সে নাকি ভালো করে ক্লাস করতে পারছে না। এই জায়গাটা থেকে বেরোনো খুব দরকার, যে রিয়েল লাইফটা রিয়েল লাইফের মধ্যে যে একটা হিউজ পার্থক্য, হ্যাঁ সেইটা রিয়েল ফ্রেন্ড আর ভার্চুয়াল ফ্রেন্ডের মধ্যে অনেক তফাৎ। অ্যাকচুয়াল মানুষটা কেমন সেটা তো সে জানতেই পারে না, এবং অনেক সময় দেখা যায় 180 ডিগ্রি তফাৎ। আরেকটা হচ্ছে টিচার সিনিয়রদেরকে রেসপেক্ট করা, এটারও কিন্তু আমি খুব অভাব দেখছি। এটা আমাদের জেনারেশন হয়তো বলবে যে আমরা বলছি, আমাদের জেনারেশনে এটা প্রবলেম, এই ইয়াঙ্গার জেনারেশন বলবে, কিন্তু খুব সত্যি কথা কি ওদের একটা নিজস্ব লাইফ আছে, তার থেকেও তার সাথেও এইটাও যেন সঙ্গে নিয়ে চলে। বাবা মা, টিচার, সিনিয়ররা, মানে সবই ওরা জানে, আমরা জানি না। ইটস নট দ্যাট। এক্সপিরিয়েন্সের যে ভ্যালিউ, সেটার ভ্যালিউটা দিতে জানতে হয়। সেটা আমার মনে হয় স্টুডেন্টরা যথেষ্ট ভালো, কিন্তু তারা এটুকু হয়তো করলে, হয়তো কেন সত্যি করলে আরো ভালো থাকবে। দেখুন, আপনাকে একটা জিনিস আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, ইত্যাদি ইত্যাদি, আমরা ছোটোবেলা থেকেই শিখেছিলাম যে ভালো করে পড়াশোনা হোক বা ভালো কাজ করলে একদিন অনেক বড় কিছু হবে, তারপরে অনেক টাকা হবে, তারপর সফল হলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো রিয়েলি লাইফে সাকসেসফুল হলে বা আপনার কাছে প্রকৃত সাকসেসের অর্থটা কি? ফার্স্ট লাইনটাতে আসি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ইটস নট অলওয়েজ ট্রু। খুব ভালো ভালো স্পোর্টস পার্সোনালিটি দেখবে 12 পড়েছে, ফার্স্ট ইয়ার পড়েছে, মেবি 11ও পাস করেনি, কিন্তু বেস্ট ব্র্যান্ডস অফ গাড়ি চড়ে, তাই তো, প্রচুর ইনকাম করে। কিন্তু ইজ ইট ডিফাইন্ড অ্যাজ সাকসেস? মানে ডেফিনেশন অফ সাকসেস আর রিলেশন টু মানি বা হোয়াট ইউ অ্যাচিভ, দুটো কি এক? আমার মনে হয় না। ডেফিনেটলি তোমার লাইফে ভালো করতে গেলে, এস্টাবলিশড হতে গেলে তোমার মানিটা ইজ আ পার্ট, মানিটা ইজ আ পার্ট। তুমি তার পিছনে সময় দিচ্ছ, হার্ডওয়ার্ক দিচ্ছ, অনেক বাড়ির লোকজনকে সময় কম দিয়ে আজকে সাকসেসটা অ্যাচিভ করছো, কিন্তু আলটিমেটলি সাকসেস ইজ স্যাটিসফ্যাকশন। সাকসেস ইজ রিলেটেড টু ইয়োর হ্যাপিনেস। তুমি যদি খুশি না হও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ইউ নিড এ পিসফুল স্লিপ। তুমি সোনার খাটে শোবে কিন্তু ঘুমটা এলো না, দ্যাট ইজ নট সাকসেস।
সাকসেস হচ্ছে যখন তুমি দেখবে যে তোমাকে মানুষ ভালোবাসছে। ইউ নো দেয়ার ইজ আ ওয়ার্ড লাইন যেখানে দেয়ার ইজ আ রুম, আ পার্সন এন্টার্স, 10 জন আছে, all the 10 start saying এতক্ষণ কোথায় ছিলে, কেন আগে আসনি, and they start smiling. So they are feeling happy একজন এলো। আরেকটা হয় একজন মানুষ ঢুকলো, ঢোকার পরেই আস্তে আস্তে বলছে উফ কেন যে এলো, কখন যে যাবে। The first one is success. You could make a place in someone else's heart. খুব দরকার, জানো, যেমন আজকে মানি দরকার, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সো আমার মনে হয়, ডোন্ট ইউ ফিল যে আজকে গ্রামের যেই ফার্মারটা বাড়ি গিয়ে একটা খাট নেই, মাটিতে সকলে মিলে খুশি হয়ে একটু সেদ্ধ ভাত খেয়ে ঘুমোচ্ছে, সে কি খুশি নয়? হি ইজ সাকসেসফুল ইন হিজ মিনস। You have to think of that because আজকে ও কেন খুশি? ও আজকে গ্রামে বা শহরে ও চাল পাঠাতে পারছে, ধান ভাঙিয়ে চাল পাঠিয়ে he is helping people to eat. For me that is also success. আজকে ভালো ব্র্যান্ডের গাড়ি চড়ে কেউ মনে করছে আজকে নিউ ইয়র্কে একটা ফ্ল্যাট নেব, আমি আজকে গেলাম সুইজারল্যান্ড বেড়াতে গেলাম। আজকে অনেকেই তুমি দেখবে আজকালকার জেনারেশন, তুমি যদি বলো আমি বেড়াতে গেছি সুন্দরবন, আমি বেড়াতে গেছি কেরালা, ঠিক আছে, আমি বেড়াতে গেছি নিউজিল্যান্ড, ইউ সি দ্য স্মাইল অন দেয়ার ফেস, ফর দেম দ্যাট ইজ সাকসেস। কিন্তু ফাইনালি সাকসেস ইজ সামথিং মাচ মাচ মোর। শরীর ভালো রাখাটা সাকসেস। ইফ ইউ আর্ন মানি বাট ইউ ডু নট হ্যাভ ইয়োর হেলথ উইথ ইউ, অ্যাকচুয়ালি ইউ আর নট সাকসেসফুল। You have money but you are not having the smile on your face, you are not successful. If you are having money but you do not have good friends around you, you are not successful. Success is more than money. Success is more than property. For me, success is this. একদমই তাই। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হার্ডওয়ার্ক, ভিশন আর তার সাথে ডিসিপ্লিন লাইফস্টাইল, এইটা কতটা ইম্পর্ট্যান্ট? ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। কেননা টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একটা বিশাল ব্যাপার, একজনকে স্মার্ট ওয়ার্কিং বলে তো। সো ওই টাইম ম্যানেজমেন্টটা তুমি যদি না করতে পারো তাহলে তুমি তো 10টা কাজ একসাথে করতে পারবে না। একদম তখন তোমার ওই ডিসিপ্লিনটা কাজে লাগে। এবং সামওয়্যার না ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক সব মিলিয়ে একটা মানুষকে নট অনলি ইট হেল্পস টু গিভ গুড কোয়ালিটি আউটপুট, বাট অলসো না কোথাও মানুষকে নিজের উপর বিলিভ করতে শেখায়। আর ডিসিপ্লিন ইজ সো ইম্পর্টেন্ট যে কোথাও তোমার শরীরটা, তোমার মাইন্ডটা, দে আর বোথ অ্যাকচুয়ালি কানেক্টেড। ইট গোজ উইথ দ্যাট ডিসিপ্লিন পার্ট। আমি সময় মতন অফিসে, আমার একটা সময় ছিল, আমার মনে আছে, যখন আমাদের বোর্ড মিটিং হতো, আমি স্কুল দেখতাম, একটা টাইম স্যার মনে করলেন যে আমার ঢোকা উচিত অ্যাডমিনিস্ট্রেশনে, মানে কলেজ, ইউনিভার্সিটি, হায়ার এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশনে। আমি দেখলাম জিবি মিটিং যদি একটাই রাখছি, শুরু হচ্ছে 2:15, 11 জন আসার কথা, 4 জন এসছে, এবং সেই 4 জনের মধ্যেও 2 জন ফোন আসছে বলে বেরিয়ে যাচ্ছে। আমি দেখলাম ইটস নট এ জিবি মিটিং, জাস্ট ফর দ্য সেক অফ হ্যাভিং আ মিটিং দে আর হ্যাভিং ইট। আমি বললাম আমি এই মিটিংয়ে থাকবোই না। মানে তুমি আমাকে যেমন দেখছো আমি কিন্তু ততটা সফট নই, আই এম ভেরি ফার্ম। বিকজ ইউ গুড কোয়ালিটি কাজের জন্য ইউ নিড টু বি ডিসিপ্লিনড, ইউ নিড টু হ্যাভ দ্যাট হার্ডওয়ার্ক। তো আমি সোজা বললাম তোমরা যদি আসো, এসে আমায় ডাকো এবং কন্টিনিউয়াসলি ওই 1 ঘন্টা থাকবে আমার সাথে, তবে মিটিং হবে। এখন লাস্ট 2 বছর 11 জন কেন 13-14 জন থাকে, এবং ইটস আ কমপ্লিট ওয়েল ভার্সড মিটিং। I think discipline, hard work is very important,
ভেরি ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, তার সাথে কিন্তু স্মার্ট ওয়ার্ক, তুমি একজন 4 ঘন্টা কাজ করছে, করে যে আউটপুট দিচ্ছে, আর একজন 8 ঘন্টা কাজ করে তার হাফ আউটপুট দিচ্ছে, এটাও কিন্তু না। ইউ নিড টু বি ইন্টেলিজেন্ট, ইউ নিড টু হ্যাভ দ্যাট কমন সেন্স, কিন্তু ওই স্মার্টনেস অফ ওয়ার্ক ইজ এখনকার দিনে ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি আর একটা প্রশ্নও করব, যে সাকসেসফুল হতে গেলে একটা প্রচণ্ড টাফ স্কিডিউলের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি একটা জীবনের লং জার্নি দেখেছেন, তো আপনার কি মনে হয় যে কোন ধরনের ওয়ার্ক, মানে কতক্ষণ কাজের পর এই সাকসেসটা আসে, কতক্ষণ, মানে প্রতিদিন কতক্ষণের কাজের পর? সাকসেসের পিছনে না, ইউ কান্ট কাউন্ট দ্য নাম্বার অফ আওয়ার্স। তুমি ক ঘন্টা দিচ্ছ, ইট ক্যানট বি ডিফাইন্ড। আজকে তুমি 6 ঘন্টা কাজ করে মনে হলো তোমার কাজ শেষ হয়ে গেছে, কিন্তু তোমার পরের দিনকে তোমাকে 13 ঘন্টা দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ ইট। আজকে তোমাকে সাকসেসফুল হবার জন্য ইটস নট দ্য নাম্বার অফ আওয়ার্স, হাউ মাচ ইউ গিভ প্যাশনেটলি। তার জন্য আজকে ফিল্ম ডিরেক্টর তারা মনে করছে আমি একটা শট নেব, কিন্তু সেই শটটার জন্য 7টা শট নিয়ে একটাতে গিয়ে ঠিকছে, তাই তো? আমি আজকেই সকালে দেখছিলাম সত্যজিৎ রায়ের একটা ভিডিও, তাতে ছোট, আমার মনে হয় শাখা প্রশাখার বাচ্চাটাকেও ট্রেনিং দিচ্ছে, ঠিক আছে? তো সেই ও জঙ্গলের মধ্যে মমতা শঙ্কর দাঁড়িয়েছে, ও দাঁড়িয়েছে বাচ্চাটাকে বোঝাচ্ছে। একটা 4 বছর বাচ্চাকে অ্যাক্টিং শেখাতে একটা ওই বয়সের ভদ্রলোক, ওই স্ট্যাচারের ভদ্রলোক কি করে বোঝাচ্ছে আমি 2টো গিরগিটি দেখেছি। বাচ্চাটাকে বলছে, বাচ্চাটা বলছে আমি 2টো গিরগিটি দেখেছি। উনি আবার বলছেন না, আমি 2টো গিরগিটি দেখেছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, টু বি আ পারফেকশনিস্ট ইউ হ্যাভ টু গো অন ওয়ার্কিং অন ইট, ইউ হ্যাভ টু স্পেন্ড আওয়ার্স। আজকে একটা হতে পারে একজন ফিল্ম ডিরেক্টর, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, সে কিন্তু একটা ফিল্ম 4 মাসে শেষ করে দিতে পারে। আবার আরেকজন হয়তো দেখা যাবে 8 মাসেও শেষ হচ্ছে না। ইট ইজ অ্যাবাউট দ্য টাইম স্পেন্ট। আজকে অনেক মানে মাথা থেকে না আইডিয়াস বের কোথায়, তবে সেই জায়গায় পৌঁছয়। তবে না আজকে সত্যজিৎ রায় কতটা টাইম স্পেন্ড করেছে আমি এটা দেখেছি। ইটস অগেন নাম্বার অফ আওয়ার্সও না, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দ্য হোমওয়ার্ক অ্যান্ড দ্য ভিশন বিহাইন্ড, ডেডিকেশন। আমি একটা ছোট গল্প করি স্যারের ব্যাপারে। অনেক বছর আগেকার কথা। আমাকে বলা হলো যে আমরা রাজস্থান যাচ্ছি, জয়পুর যাচ্ছি, সো প্যাকিং করো। আমার মেয়ে ছোট্ট, মেঘদূত বড়। প্যাকিং হয়ে গেল, তখন আমি দেখলাম এত গরম, তখন মনে হয় মে জুন সামার ভেকেশনে, এত গরম, তাহলে কয়েকটা স্লিভলেস ড্রেস বাচ্চাগুলোর জন্য কিনে আনি। আমি সাউথ সিটি গেছি, জাস্ট ইম্যাজিন, সাউথ সিটি গেছি। সাউথ সিটি থেকে 9:10 রাত্রেবেলা ড্রাইভারকে ফোন করছি, কত দূর তুমি আছো? গাড়ি আনছে, স্যারের ফোন এলো। ড্রাইভারকে বলে আমি স্যারের ফোনটা নিলাম। স্যার বললো কোথায়? বললাম সাউথ সিটিতে। তখন বলে শোনো, প্রোগ্রামটা না একটু চেঞ্জ হয়েছে। আমি বলছি কেন? আমার তো কালকে ফ্লাইট। বলছে হ্যাঁ কালকেই যাব, কিন্তু আমরা না একটু সিমলা যাব। আমি বললাম আমি এসছি গরমের ড্রেস কিনতে, তুমি সিমলা যাবে? তখন বলছে আসলে কি বলো তো, একটা খুব ভালো কলেজ আছে, একটা ভালো মিটিং অর্গানাইজ করেছি, আমাকে দেখতে যেতে হবে। সো সকালবেলা কাজ করব, বিকেলবেলা বেরাবো। আমার কিন্তু রাজস্থান যাওয়ার হলো না, সিমলা যাওয়া হলো। এবং সকলেই নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা কাজ আর কতটা বেড়ানো হয়েছিল। বাট ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। বাচ্চাগুলোর মন খারাপ হয়েছে সামার ভ্যাকেশন ছেড়ে। একটু বলবেন সিমলা গিয়ে সত্যি কতক্ষণ কাজ আর কতক্ষণ বেড়ানো হয়েছিল? সিরিয়াসলি, মানে বিকেল 4টে পর্যন্ত তো মিটিংই হচ্ছে, কিন্তু 4টের পরে যখন রেডি হয়ে বেড়াতে যাব তখন তো সিমলা একদম অন্ধকার, তখন তো ইটস আ হিল স্পট।
মতো দেখার বিশেষ কিছু নেই, বাগানে যে কটা ফুল গাছ আছে তার সাথেই ছবি তোলো, একটু সন্ধেবেলা যাওয়া। আমি আরেকটাও তাহলে বলি, আমরা গেছিলাম কোচবিহারের একটা প্রোগ্রামে, তা বলা হলো কোচবিহার বেরিয়ে তারপর আমরা চলে যাবো ফরেস্ট বাংলোতে। সিরিয়াসলি, মানে স্বপ্ন দেখাতে তো পারে। তখন মেঘদূত ছোট, তখন আমরা গেছি, বারবার বলছে স্যার প্লিজ বেরিয়ে পড়ুন, রাস্তাটা ভালো নয়, ফরেস্ট বাংলো যেতে হবে, একদম ভালো না। সে তো ঠিক মনে হচ্ছে কলকাতায় আছে বা হুগলিতে আছে, কোনো অসুবিধে নেই। একটা লাল গাড়ি নিয়েছিলাম মনে আছে, নিয়ে বেরোলাম, অন্ধকার হয়ে গেছে। অন দ্য ওয়ে যেতে যেতে দেখি বিশাল 3টে হাতি অন দ্য রোড। और ड्राइवर तখন বলছে इसलिए बोले थे ना कि रात में नहीं निकलना है, सर को तो कुछ नहीं सुनना है, अब लाल गाड़ी है, गाड़ी देख के भी तो हाथी आ रहा है। পুরো 3টে হাতি লাইট অফ করে আমি বসে আছি, আর মেঘদূত তো কোলের মধ্যে চিপে ভয়, আমি যে কোনো কথা বলিস না। আস্তে আস্তে 3টে হাতি সুর দিয়ে একটু এমনি এমনি করে রোড ক্রস করে চলে গেল। তারপর আমরা ফরেস্ট বাংলো গেলাম। যখন গেলাম, মানে আমরা 3 জন, কিন্তু ওখানে 12 জন মতো ছিল, তো বাকি সকলে ডিনার খাওয়া হয়ে গেছে। লাস্টে মানে কেয়ারটেকার বলছে ক্যা হে দেখনা হে, চিকেন কিতনা হে, ডাল কিতনা হে। তারপরে আমরা দ্যাট ওয়াজ হাউ ইট ওয়াজ। আমরা এরকম করেই বেড়াতাম। স্যারের বেড়ানোতে 50% কাজ, 50% বেড়ানো, কিন্তু ফেরত আসতাম যখন, তখন ইট ওয়াজ 20% বেড়ানো, 80% কাজ। মানে কাজের সূত্রেই যাওয়া হতো অলমোস্ট। তাহলে আমার একটা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল, যে আপনারা কি এর মধ্যে এই কাজ ছাড়াও বেড়াতে আর একসাথে যেতেন, না এই কাজ নিয়েই যেতেন? না, হতো স্যার কিন্তু এনজয় করতেও ভালোবাসতো, যার জন্য আমরা ছোট ছোট ট্রিপসও করতাম। আচ্ছা, বন্ধু বান্ধব নিয়ে টুকটাক, যেমন ছোট আশেপাশের ট্রিপসগুলো সেটাও করতো, বা সানডে হয়তো কিছু বন্ধুকে নিয়ে আমরা একটু গেলাম, এনজয় করতো, খুব ভালোবাসতো, নাচ গান সেটাও ভালোবাসতো। কিন্তু এটা না, মানে আপনি যদি এক্সিপির কথা জানেন, গৌতম মোহন চক্রবর্তী, উনি একটা কথা বলেন, জিআরসি যাবে বেড়াতে, একটা কলেজ কিনে নিয়ে আসবে, মানে সো মোর অফ ওয়ার্ক, লেস অফ বেড়ানো। বাট ইয়েস, বেড়ানো যখন হতো, আমি ভীষণ বেড়াতে ভালোবাসি। তখন এমন একটা সময় এলো, আমি স্যার কাজ করতো, আমাকে আরেকটা গাড়ি নিয়ে আমার বাচ্চাদের সাথে ততক্ষণ একটু ঘুরিয়ে নিয়ে চলে আসতো, এরকমও হয়েছে। নয়তো দেখা যেত বারবার কি আন্দামান যাওয়া যায়, বারবার কি রাজস্থান যাওয়া যায়, তখন আবার দেখা যেত ওনার কাজটা করে নিলেন, আমি ঘুরে নিলাম। সেকেন্ড হাফে তখন আমরা সকলে মিলে একসাথে যেতাম। অনেকে কিন্তু মিল পাবে, তারা কমেন্ট করবে এই ভিডিওটা দেখার পর, আমি জানি না, বাট দিস ওয়াজ রিয়ালিটি। খুব মন খারাপ হতো মাঝে মধ্যে, হয়তো রাগ করতাম, আর কবে যাব বলো রাজস্থান, আর কবে যাব। তো আলটিমেটলি দেখতাম যে ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং ফর সামথিং। তখন তো জানতাম না যে টেকনো ইন্ডিয়া গ্রুপ হবে এরকম একটা, লাইক এখন আ পার্সন হু হ্যাজ ক্রিয়েটেড প্রাইভেট এডুকেশন ইন দ্য স্টেট, ইনিশিয়েটেড ইট, সেইটা বলতে তো পারি, বা বড় মাথা করে যে এত বড় গ্রুপ, এত কলেজ, তো তার জন্য এত স্টুডেন্টকে পড়ানোর সুযোগ পেলাম। তার বদলে না হয় বেড়ানোটা কম হলো, বাট ইয়েস, এখন যেমন আমার ইচ্ছে হলো, আমি টুক করে 2 দিনের জন্য বেরিয়ে চলে গেলাম, ঘুরে চলে এলাম। আজকে সেই জন্যই আপনার কাছে দেশ বিদেশ সবটাই অ্যাক্সেসিবল হয়ে গেছে। সেই জন্যই অ্যাক্সেসিবল হয়েছে। হাউ টু হ্যান্ডেল দ্য টাফ সিচুয়েশন, কঠিন সময় হ্যান্ডেল করার উপায় কি? ফর মি, খুব যখন স্ট্রেসফুল থাকি, মিউজিক হেল্পস মি আ লট। আই এম রিয়েলি প্যাশনেট লাভার অফ মিউজিক। আমার কিছু চয়েসের গান আছে, ওই সময় ওই গানগুলোই চালালে, মানে আমি তো ফার্স্ট শুরুই করি কবিগুরুকে নিয়ে। এবং ভালো সিনেমা দেখলে আস্তে আস্তে মনটাকে না ফার্স্টে লাইট করে নিই। আর তাছাড়া না আরেকটা জিনিস হচ্ছে, এই যে বললাম যে ভালো কথার সাথে রাগারাগিটাও যেমন ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে দরকার, ইউ নিড টু ডিসকাস ইট আউট। সমস্যা নিয়ে আলোচনা করলে কি হচ্ছে, হয়তো আজকে 2টো কথা স্যার বললো, 2টো মেঘদূত বললো, 2টো আমি বললাম, কারোরই পছন্দ হচ্ছে না, তখন আলোচনা করতে 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 উই কাম আউট উইথ সলিউশনস। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তি হিসাবে, একজন মানুষ হিসাবে যখন
এতগুলো মানুষকে আপনাকে ফেস করতে হচ্ছে, তাদেরকে মোটিভেটেড করতে হচ্ছে, তাদেরকে কাজ দিতে হচ্ছে, কিন্তু এরকম তো সময়ে থাকে যেগুলো সব সময় শেয়ার করা যায় না। নিজের মনের মধ্যে কষ্ট, নিজের মনের মধ্যে কান্না পাওয়া, সেইগুলোকে ম্যানেজ করেছেন কি করে এতদিন? অ্যাজ আ হিউম্যান বিং, জানো তো, মানে আমাদের যখন বাজে সময় আসে তখন তোমার তো ইচ্ছে করবে ইউ হ্যাভ টু, মানে লাউডলি আমি একটু কাঁদবো, হ্যাঁ, কিন্তু সেটা তো লোকের সামনে করা যায় না, একদমই তাই, করা যায় না। তার মানে তো ইউ আর শোয়িং আ উইক পয়েন্ট অফ ইয়ার্স টু দ্য পাবলিক। ঠিক আছে, তখন কি করো, সেটাই হচ্ছে আমি একজনকে খুব ফলো করি, ইন্দ্রা নুই একবার একটা বলেছিলেন একটা ভিডিওতে, যে আমাকে না এই কোয়েশ্চেনটা করা হয়েছিল যে ম্যাম আপনি তো এত বছর ইউএসএ আছেন, মেয়েকে ছেড়ে আছেন, কাজ করছেন, অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু সো স্ট্রেসফুল টাইমস, আপনি কাঁদেন না? উনি বলেছিলেন ডেফিনেটলি কাঁদতে তো হবেই, নয়তো বেরোবে কী করে ভেতর থেকে। আমি ট্রাই করি ওনাকে ফলো করতে। উনি বললেন যে আমি সঙ্গে সঙ্গে যখন খুব কান্না পাচ্ছে সঙ্গে সঙ্গে বাথরুমে ঢুকে গিয়ে বেসিনের কলটা খুলে আমি কাঁদতে শুরু করি, হাউ হাউ করে কেঁদে নিলাম। আস্তে আস্তে তো ঠান্ডা হলাম, চোখে মুখে জল দিলাম, দিয়ে পার্স থেকে উনি লিপস্টিক পরেন, লিপস্টিকটা বের করে লাগিয়ে দরজা খুলে একটা বিশাল স্মাইল দিয়ে বেরোই। বাইরের যে লোক বসে আছে সে কিন্তু দেখলো আমি হাসতে হাসতেই বেরোচ্ছি। আই অলসো গেট দ্যাট স্ট্রেংথ। উনি বলছেন যে আমি খুশি দেখাতে গিয়ে আমি নিজেও কিন্তু আস্তে আস্তে খুশি হয়ে যাচ্ছি। আমি না এইটা স্টার্ট করলাম, এবং সামওয়্যার ইট হ্যাজ স্টার্টেড ওয়ার্কিং সো ওয়েল। ভেতরে কিন্তু খুব কষ্ট হয়, করতে করতে আস্তে আস্তে নর্মাল মিটিংয়ে ঢুকে যাই, নর্মালি আবার হাসা, কথা বলা, মিটিং করা। আমার মনে হয় ইট হেল্পস আ লট। সুতরাং মাঝে মধ্যে ওনাদের ফলো করা বা ওনাদের টিপসগুলো নেওয়া কিন্তু খুব দরকার। আপনাদের চুচুড়ো থেকে আপনাদের যে পুরনো বাড়ি ছিল বা আছে, একটু আমাদেরকে একটু পুরনো দিনের গল্পটা বলতে পারবেন, যে কিভাবে শুরু হলো, তারপর ধাপে ধাপে আজকের এই এত বড় টেকনো ইন্ডিয়া? আমি ফার্স্টে হুগলিতেই যাই। হ্যাঁ, আজকে টেকনো ইন্ডিয়া গ্রুপ কি করে এলো ইনটু এক্সিস্টেন্স, তাই তো? আমার 22 বছর বয়স, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। আই ওয়াজ এক্সপেক্টিং দ্য রেজাল্টস। সেই রকম সময় আমাদের দেখাশোনা, এবং উইদিন 17 days আমার কিন্তু ম্যারেজ হয়ে গেছিল। 17 দিন। আমি কিন্তু বিজনেসম্যানের সাথে বাড়ি করতে কোনোদিন আমার ড্রিমস ছিল না। আচ্ছা, ওকে, আমি সর্বদা একটু একাডেমিক্যালি ওরিয়েন্টেড ছিলাম বলে আমার মনে হতো ডাক্তার হবে আমার হাজব্যান্ড, ইঞ্জিনিয়ার হবে আমার হাজব্যান্ড, ভেরি অনেস্টলি বলছি। কিন্তু বাপি আমাকে বলেছিল যে উনি কিন্তু কোনো ব্যবসা করছেন না, উনি কিন্তু পড়াশোনা নিয়ে কাজ করছেন। দ্যাট ইজ হাউ হি এক্সপ্লেইনড ইট টু মি টু কনভিন্স মি। এই জন্যই বলে যে বাবা মার হাত ধরে চললে আমার মনে হয় মানে দে আর আ বেস্ট ওয়েল উইশার্স। সেই হিসেবে ওই বাড়িতে ঢোকা, এবং তারপরেই আমার মনে হয় 1 মাসের মধ্যে রেজাল্ট বেরোলো, মাস্টার্সের জন্য পরীক্ষা দিলাম, ইউনিভার্সিটির রেজাল্ট বেরোলো, এবং থ্যাঙ্কফুলি আমি সেকেন্ড নাম্বারেই আমার নাম ছিল। আই ওয়াজ ভেরি স্টুডিয়াস, সিনসিয়ার মাস্টার্স করার জন্য। এবং জিআরসি তখন উনি জাস্ট কিছু কম্পিউটারের ক্লাসেস করছেন, আমার মনে আছে দিল্লি, ধানবাদ, ত্রিপুরা, এরকম জায়গায় করতে করতে একসময় সত্যসাধন বাবুর সাথে আমাকে ওই সঙ্গে করে করে নিয়ে যেত। তখন আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমরা ফ্রাইডে স্যাটারডে বেরিয়ে যেতাম, তো নিয়ে যেত। 72 কলেজেসে আমরা কম্পিউটার ক্লাসেস করার জন্য মানে চান্স পেয়েছিলাম। তখন কিন্তু আমাদের ছিল ইনস্টিটিউট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, ICEI প্রথমে। তখন কিন্তু টেকনো ইন্ডিয়া গ্রুপ ছিল না। আর আমাদের ডোয়েকের ক্লাসেস হতো চ্যাটার্জিতে। তখন আমি জাস্ট দেখছি কি করে
মিস্টার রায়চৌধুরী কাজ করছে, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি মাস্টার্স করছি, আমার ল্যাব ক্লাসেস, আমার সাবজেক্ট জুওলজি ছিল, আমার ল্যাব ক্লাসেস, আমার থিওরি ক্লাসেস, আমি বর্ধমানে থাকতাম, থেকে ক্লাস করতাম। হ্যাঁ, সো আমি স্টুডেন্ট ওরিয়েন্টেড ছিলাম, একাডেমিক্যালি খুব অ্যালাইন্ড ছিলাম। এই করতে করতে একদিনকে উনি যখন, যেটা গল্প সবাই এখন জানে, ইটস আ হিউজ স্টোরি, যে উনি জ্যোতি বসুর কাছে গেছিলেন বিকজ কোথাও ওনার মধ্যে একটা ইচ্ছেই ছিল আমি কি করে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে স্টার্ট করব এখানে, এবং প্রাইভেট এডুকেশনকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য কোথাও কিন্তু প্রচুর বাধা পেতে হয়েছে। পিপল ওয়ার নট কনভিন্সড। তখন উনি জ্যোতি বসুর কাছে গেছিলেন এবং একটাই কথা বলেছিলেন যে আমি যদি আজকে ট্রেনের ইঞ্জিনটাকে ঘুরিয়ে দিতে পারি, যেই স্টুডেন্টরা বেঙ্গল থেকে সাউথে পড়তে যাচ্ছে সেই ট্রেনগুলোই যদি সাউথ থেকে স্টুডেন্টস ইন্ডিয়াতে বেঙ্গলে আনতে পারে, হাউ উইল ইট বি। সেই শুরু টেকনো ইন্ডিয়ার আলটিমেটলি জার্নি সেই থেকেই। আপনি তো আপনার কলেজ লাইফ থেকে শুরু করলেন, তার আগে আপনার স্কুলিংটা কিরকম ছিল বা আপনার ছোটবেলাটা কিরকম কেটেছিল? ওই যে তুমি একটা কোয়েশ্চেন করলে না, যে ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক, এই জিনিসটা কিন্তু আমার ওই ছোটবেলা থেকেই এসেছে। বিকজ বাপি কিন্তু ভীষণ স্ট্রিক্ট ডিসিপ্লিনারি ছিল, এবং হ্যাঁ আমরা 3 বোন ছিলাম, তো কোথাও পড়াশোনা, আঁকা, গান, নাচ, গান নাচটা মা দেখতো, আর খেলাধুলো, গাড়ি চালানো, সব কিছু বাপি দেখতো। ছেলে তো ছিল না, এবং একটা সময় এটাও শুনতে হয়েছিল আমার ঠাকুমাকে যে বাপির নাম করে, যে কি যে হবে, কেননা বাড়িতে কোনো ছেলে নেই। আচ্ছা, তখনকার দিনে না, ডেফিনেটলি। কিন্তু সেই জায়গায় কোথাও উনি আর কি ট্রাই করে, উনি আবার ক্লাস করতে পড়াশোনা করেছিলেন, 10 বছর ইউকেতে ছিলেন। ওনার মধ্যে ছিলই যে আমি মেয়েগুলোকে ভালো করে পড়াবো। সো উই ওয়ার সেন্ট টু লোরেটো কনভেন্ট, আসানসোল। তখনকার দিনে খুব কম স্টুডেন্ট চান্স পেত, আমরা তো তখন আসানসোলে ছিলাম। এবং ভাবতে পারবে না তুমি, আমাদের স্কুলটা আসানসোলে, কিন্তু বাপির তো প্রত্যেক 2 বছর অন্তর ট্রান্সফার হতো। কোলফিল্ড বেল্টের মধ্যে আমাদের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা গাড়িতে যেতে হতো স্কুল পৌঁছতে। মানে ভোরবেলা আমরা 3 বোন মিলে কাঁপতে কাঁপতে, আসানসোলে তো খুব ঠান্ডা, কাঁপতে কাঁপতে, ঠান্ডার সময় ঠান্ডা, আমরা দাঁড়িয়ে আছি, গাড়িটা আসবে, আমাদের পিক আপ করবে, আর 2জন আঙ্কেল সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়েছে। তখন বলছে বকতে হবে, খুব বকতে হবে, কারা এত সকালবেলা স্কুলের টাইমিংস দেয়। কেননা তারা জানে যে আমরা কিন্তু 1.5 ঘন্টা ট্রাভেল করে স্কুল পৌঁছবো। আমরা যখন ফেরত আসি তখন সব অন্ধকার হয়ে যায়। কিন্তু তার মানে কি, দ্যাট ওয়াজ আওয়ার ডেডিকেশন। আমরা জানি আমাদের ভালো পড়াশোনা করতে হবে। আরেকটা জিনিসও ছিল, ওনারা না ভীষণ মোটিভেটিং ছিলেন। নয়তো ইংলিশে বেস্ট করলাম, তখনকার দিনে আমাদের আয়ারল্যান্ডের সিস্টাররা স্কুলের প্রিন্সিপাল, হেডমিস্ট্রেস, সিস্টার মেরি ছিল, সিস্টার এতনা ছিল, জোসেফ মাইকেল ছিল, পিয়ানোতে গান শেখাতো। তো যখন আমরা ওই ওনাদের কাছ থেকে শিখে যখন আসতাম, তখন কিন্তু না বাপির মনে হতো সর্বদা যে যদি কোনোদিনও কমপ্লেন করি, যেটা আজকালকার স্টুডেন্টদের প্রবলেম, কোনোদিনও এই টিচার বকলো, সিস্টার বলল, সব ওনারা ঠিক বলছেন, তোমরা ভুল বলছো। মানে টিচার্স আর অলওয়েজ রাইট, সো লিসেন টু দেম। এই জিনিসটা খুব ছিল। এবং যখন ভালো রেজাল্ট করলাম, সিস্টার খুব প্রশংসা করলো, তখন একদম চুপচাপ শুনে চলে গেল। কিন্তু যখন রবিবার মাকে নিয়ে বাজার যেত, ফেরত এলো, একটা বক্স আনলো, বক্সটা খুললাম, আমি ভীষণ জন্তু জানোয়ার, আমার খরগোশ ছিল, দেখলাম 10টা লেঘর্নের বাচ্চা নিয়ে এসছে। মানে ইট ওয়াজ স্পেশাল গিফট, এগুলো হচ্ছে মোটিভেশনাল একটা পার্ট প্লে করতো। এই সবগুলো দেখে আমাদের বড় হওয়া ছোটবেলায়। আজকে এই টেকনো ইন্ডিয়া গ্রুপ তাহলে মানে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল মিলিয়ে কতটা বড় গ্রুপ একটু যদি বলেন আমাদেরকে, মানে কি কি অপারেট করছে, কতটা বড় গ্রুপ তো আমরা সবাই জানি। যদি জাস্ট জিস্টে বলি যে কলেজেস আছে, এগুলো সব মাকাউটের আন্ডারে, বেঙ্গলের যে কলেজগুলো, ইউনিভার্সিটির আন্ডারে আমাদের কলেজগুলো। ইউনিভার্সিটি আছে, টিআইইউ ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি
বেঙ্গলের। তাছাড়া আরেকটা ইউনিভার্সিটি রান করছে যেটা শিরঞ্জে, এমপির মধ্যে। আচ্ছা, হ্যাঁ, 22 আমাদের এরকম এস্টাবলিশমেন্ট আছে যেখানে কলেজ বা ITI গুলো চলে। স্কুলস আছে এখন আমাদের হাতে 20টা স্কুল, 2টো এমপিতে, 18টা বেঙ্গলে। হসপিটাল, ডামা হসপিটাল আমরা রান করি। কোভিডের সময় আমরা যে আমাদের হসপিটালিটি প্রজেক্ট ঝড়খালিতে, সুন্দরবনে আমরা করেছিলাম, ঝড়ে জলে জঙ্গলে। আমার পুত্র ফেরত এসে অফবিট যে ল্যান্ডমার্ক বিল্ডিংটা ছিল ওটাকে কনভার্ট করে আমরা অফবিট যে বানিয়েছি, ইট ওয়াজ হিজ ব্রেইন চাইল্ড, কি করা যায় কিনা। সো কলকাতার বুকে একটা এরকম। আর তাছাড়া যেগুলো intellectual properties like monosheets, like এগুলো হচ্ছে এমন কিছু কিছু জিনিস যেগুলো it is not defined by a building, একটা মেন্টাল ওয়েলনেস প্ল্যাটফর্ম এক্সেট্রা। তোমার ডিফারেন্ট যে ইভেন্টসগুলো আমরা অ্যানুয়ালি এস্টাবলিশ করি, হিউম্যান লাইব্রেরি, লাবণ্য, টেকনো অলিম্পিকা নাইটস, এরকম কিছু কিছু ইভেন্ট দিয়ে এখন লাইক ইউ ক্যান ডিফাইন টেকনো ইন্ডিয়া গ্রুপ। আমি আপনাকে জিজ্ঞেস করবো যে এই যে টেকনো ইন্ডিয়া এতটা সাকসেস পেল, আপনার কি মনে হয় যে অন্যান্য আরও তো অনেক গ্রুপ কাজ করছে, টেকনো ইন্ডিয়া ঠিক কোন জায়গাটায় আলাদা? With due respect to everyone from the other institutes, সকলেরই না নিজস্ব কিছু স্পেশালিটি আছে, এটা মানতেই হবে। আই বিলিভ ইন ইট। প্রত্যেকের নিজস্ব কিছু পোটেনশিয়াল আছে, কিন্তু সামওয়্যার একটাই জিনিস যে টেকনো না থিংস ডিফারেন্টলি। উই হ্যাভ ওয়েজ বাই উইচ উই আর এ বিট ইউনিক বলতে পারো। মানে যেমন ধরো আজকে যখন আমরা সাস্টেনেবিলিটি নিয়ে পড়াশোনা করছি, সাস্টেনেবিলিটি নিয়ে দ্য 17 সাস্টেনেবল গোলস নিয়ে কাজ করছি, তখন হঠাৎ যদি মনে হয় যে সব নোংরাগুলো ম্যাম কোথায় ফেলবো, এত প্রজেক্টের কাজ হয় না, ইট থেকে টিন থেকে সব জমা হচ্ছে, তাহলে সেল অফ করতে হবে। হোয়াট টু ডু উইথ দোজ? পুরনো গাড়ি পড়ে আছে, বিক্রি করতে হবে। হঠাৎ রাত্রেবেলা যদি মনে হয় যে বিক্রি করবো না, দাঁড়াও তো, তোমরা ওটা দিয়ে একটা দুর্গার আইডল বানাতে পারবে, ওকে ডান। সেই আইডলটা বানানোর জন্য তুমি ভাবতে পারো 2টো ট্রাক মেটেরিয়াল এলো সল্টলেক ক্যাম্পাস, সেই দুর্গা ঠাকুর তৈরি হলো। ইট ওয়াজ আ 16 ফিট দুর্গা, এখন যেটা ঝড়খালিতে নিয়ে গেছি আমরা, এবং সেই শুরু। আমরা তো ভাবিনি পরেরটা কি হবে, বিকজ ইট ওয়াজ আ সাস্টেনেবলি made Durga, prepared Durga by students and teachers of Techno India Group, an education institute. The university out there, they want to have the idol placed in their premises. এখন আপাতত লন্ডনে গিয়ে সেটা ঘুরলো, থেমস রিভারের ওপরে ব্রিজটা খুলে গেল, দুর্গা চলে গেল। ইটস নট টেকনো ডিফারেন্ট। আজকে টেকনো ইন্ডিয়া গ্রুপে IBM এলো, গুগল এলো, দে আর সাপোর্টিং আওয়ার স্টুডেন্টস অফ স্কুল অফ দ্য ফিউচার। সো ইজ ইট নট উই আর ওয়ার্কিং উইথ AI, উই আর ওয়ার্কিং উইথ টেকনোলজি অ্যাকচুয়ালি, অ্যান্ড স্টুডেন্টস আর গেটিং দ্যাট অপরচুনিটি। স্টুডেন্টসরা তো ওদের সাথে কাজ করছে, সো দে আর ডিফারেন্ট। আরেকটা হচ্ছে কোথাও স্টুডেন্টসদেরকে আমরা নেওয়ার পরেও, এই যে প্লেসমেন্টের কথা ছিল, আমরা কিন্তু ফিনিশিং স্কুল প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা কিন্তু প্রথম থেকে ফার্স্ট ইয়ারের পরেই তাদের গাইড করি। তারা তো অনেকেই বেঙ্গলি মিডিয়াম স্কুলের স্টুডেন্ট, তারা অনেকেই টেকনোলজি নিয়ে কাজ করেনি। সো টেকনোলজিক্যাল স্কিলস, কমিউনিকেটিভ স্কিলস, এগুলো শিখিয়ে উই আর মেকিং দেম রেডি ফর ইন্টারভিউস। আমার একটা খুব বেসিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরুন আজ থেকে বেশ কয়েকটা বছর এগিয়ে গেলে কোন কোন জিনিসগুলো একজন সফল এন্টারপ্রেনিউর হতে সাহায্য করেছে বলে আপনার মনে হয়? সব থেকে বড় জিনিস হয় মনে হয় ইটস অ্যাবাউট পেশেন্স, বিং কাম, হ্যাভিং দ্য ভিশন। আমি ফিউচারে কি করব, যার জন্য আমায় এখন কি করতে হবে, এই ভিশনটা যদি কারো না থাকে,
ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টু কন্টিনিউয়াসলি পারসিভিয়ারেন্স, যেটা কন্টিনিউয়াসলি হার্প অন ইট। একবার করব, ফেল করব, দুবার করব, ফেল করব, কিন্তু তোমায় বিশ্বাস করতে হবে আই উইল বি এবল টু ডু ইট, আমি পারবো। সেইটা করতে গিয়ে দেখবে থার্ড বার বা ফোর্থ বারে হয়ে গেল। ইয়েস, এটা কেবল ওপর থেকে ঠাকুর করছে বলে নয়, এর পিছনে হার্ডওয়ার্ক, ডিটারমিনেশন ডেফিনেটলি থাকে, কিন্তু না ওই ভিশনটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকের ডেটে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে মানে এই যে জেনারেশনের গুড লাইফ, তারপরে এখন বিভিন্ন যে সমস্ত টার্মস বেরিয়েছে, সেখানে হয় না যে একটা রিলেশনশিপে সময় কেউ দিচ্ছে না, এটার জন্য অনেক সম্পর্ক ভেঙে যায়। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এই যে রুটিনটা, যে 11টার সময় একটা মানুষ মিটিং করছেন, তার এবং পরিবারও তাকে সেই সাপোর্টটা করছেন, এইটা একটা ভবিষ্যতের সফলতার জন্য কতটা জরুরি? আন্ডারস্ট্যান্ডিংটা খুব জরুরি, খুব জরুরি। একটা 22 বছরের মেয়ে সে তো স্বপ্ন দেখছে, সে ভাবছে একটা নতুন লাইফ শুরু হলো, কিন্তু তখন তার হাজব্যান্ড তো সবে বিজনেস শুরু করেছে, এবং হাজব্যান্ডের চোখেও তো অনেক স্বপ্ন, কিন্তু আমি কিন্তু তখনও বুঝি না হোয়াট বিজনেস ইজ, হোয়াট ইজ হি ওয়ার্কিং অন, আমি কিন্তু বুঝতাম না। এবং আমার এখনও মনে আছে চ্যাটার্জিতে আমি আসতাম ফ্রাইডে করে, কারণ আমার ক্লাস শেষ হয়ে যেত, আমি চলে আসতাম, আমরা একসাথে এসে অফিসের কাজ টাজ করে অপর্ণা সেনের থিয়েটার দেখে বা কোনো সিনেমা দেখে আমরা ফেরত যেতাম। একজন কেউ এসেছিলেন, আমার এখন মহিলার নাম মনে পড়ছে না, এসে শি ওয়াজ ওয়ার্কিং ইন আওয়ার অফিস, আমার নাম ধরে ডেকে কথা বলেছিল। স্যার তখন বলেছিল, তোমার থেকে বয়সে অনেক ছোট হতে পারে, কিন্তু ওকে তুমি ম্যাডাম বলে ডাকবে। মানে আমার মনে আছে আমি এতটাই বয়সে ছোট ছিলাম, আমার তখন ওই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল না যে স্যার কি করছে, কিসের বিজনেস, কিন্তু আমি সর্বদাই স্যারের সাথে। আমি একটা গল্প বলবো, তাহলে তুমি বুঝতে পারবে হোয়াট অ্যাডজাস্টমেন্ট ওয়াজ। এটা হচ্ছে যখন আমার মেয়েও হয়ে গেছে ছোট্ট, হ্যাঁ, কিন্তু মানুষটা তো চেঞ্জ হয়নি, মিস্টার গৌতম রায়চৌধুরী কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, সো জাপান থেকে না, সেবারে ভুটান থেকে এডুকেশন মিনিস্টার এসেছিল, অফিসে এসছে। আমি কিন্তু তখন আমি অফিসে জয়েন করে গেছি টোটালি। আমি তখন নেতাজিতে বসতাম, আর ওখানে একটা স্কুল ছিল, এখনও আছে, টিআইজির পিএসের গড়িয়া স্কুলটা। আমি ফেরত এলাম, একটা ফোন এলো, ফোন এসে বললো ইট ওয়াজ আ স্যাটারডে, আমি তাড়াতাড়ি ফেরত এসেছি। আমাকে বললো যে শোনো, গেস্ট আসছে বাড়িতে, তুমি একটু লাঞ্চের ব্যবস্থা করো। আমরা মাই গড, 12টা বাজছে, কটার সময়? তো বললো কটার সময়, মানে আমি সল্টলেকে গাড়িতে উঠেছি, মানে সল্টলেক থেকে আমার বাড়ি পিয়ারলেসের কাছে যেতে 40 মিনিটস, 1 আওয়ার, তার মধ্যে কতজন না 3 জন। আমলাম কে? তখন বললো যে ভুটানের এডুকেশন, ঠিক যেন মনে হচ্ছে পাশের বাড়ির কেউ। ঠিক আছে, আমি ঝপঝপ, তখন কি হয়, ফার্স্টেই আমি মাছ মাংস বের করে শুরু করলাম। আস্তে করে বললো, শোনো, পুরোটা কিন্তু ভেজ হবে, হ্যাঁ, ওনার কিন্তু মা মারা গেছে। আবার পুরোটা সরিয়ে, আর আমি ভেজে খুব একটা পারি না, সেই তারই মধ্যে তখনকার দিনে ফুড ডেলিভারি অ্যাপও অ্যাভেলেবেল ছিল না, অফবিটও ছিল না। আমার এখন একটা সিঙ্গেল কলে অফবিট থেকে খাবার চলে আসতে পারে, নট পসিবল। সেই অবস্থাতেও যখন ওনারা 3 জন এলেন এবং দে হ্যাড লাঞ্চ অ্যান্ড দে ওয়ার প্রেজিং সো মাচ, ও বাবা এত ভালো খাবার। আমি মনে মনে ভাবছি, আপনি তো মানুষটার গল্প জানেন না, আপনি কেবল খাবারটা খাচ্ছেন। অ্যাডজাস্ট এইভাবেই করা, হয়তো আমার মনে নেই, হয়তো চলে যাওয়ার পর আমি হয়তো বলেছি কি ওইরকম করে লোক ডাকা, বাট দ্যাটস ইট, উনি তো চেঞ্জ হবেন না, উনি আবার ওরকম করে। সো এটা ছিল। আজকের ডেটে এতটা এগিয়ে, এতটা পথ পেরিয়ে, এতটা নাম যশ, এতটা গ্রুপের বিস্তার করে, কি মনে হয় এরপর স্বপ্ন কি আছে বা লক্ষ্য কি আছে? স্বপ্ন তো অনেক থাকে, অনেক থাকে, কিন্তু কোথাও জানো তো, বিকজ আমি স্কুলগুলোকে জেলাতে এবং যদি এমপি স্কুলও বলো, মানে ভোপালের স্কুলের স্টুডেন্টসদের বাবা মারা
ফার্মার, ইলেকট্রিশিয়ান, মেয়ে বাবার জন্য খাবার বানিয়ে স্কুলে আসে, অর্ধেকজন ফিস দিতে পারে না। এই স্কুলগুলোকে আমার আরও বড় করতে ইচ্ছে করে, আরও স্টুডেন্টের কাছে রিচ করতে ইচ্ছে করে। কেননা তুমি আজকে একটা এস্টাবলিশড স্কুল ইন মেট্রো সাথে যদি এই স্কুলগুলোকে কম্পেয়ার করো না, তুমি দেখবে কোথাও যেন ভগবান চালাচ্ছে স্কুলগুলোকে। এতটাই ব্লেসড ফিল করি। বাচ্চাগুলোর যা পোটেনশিয়াল, যখন আজকাল সিটিতে কোনো কম্পিটিশন হয়, আমার ডিস্ট্রিক্টের বাচ্চারা এসে ফার্স্ট সেকেন্ড প্রাইজ নিয়ে চলে যায়। এতটা, কেবল ওদের গাইডেন্স দরকার, কেবল ওদের একটু হ্যান্ড হোল্ডিং দরকার। অলমোস্ট 35% আমার স্টুডেন্টস কিন্তু ফার্স্ট জেনারেশন লার্নার্স, বাবা মা পড়াশোনা জানে না, কিন্তু ওরা স্কুলে ঢোকে এবং তারা যখন বেরোয় ভালো রেজাল্ট করে, ওই হাসিটা, ওই প্রাইডটা দেখার জন্য আমি অলওয়েজ ওয়েট করি। ইটস আ ব্লেসিং। এবং আমার মনে হয়, যেমন বলে ডাক্তার, একটা পেশেন্ট ভালো হয়ে বেরিয়ে যায়, যেটা আমরা ডামা থেকে খুব ফিল করি। কোভিডের সময় তখন সকলে কেবল বেরিয়ে ফোনটা করতো যে এত মানে টাচিং ওদের বিহেভিয়ার। ট্রিটমেন্ট তো সবই সেম, কোভিড হয়েছে বেরিয়ে গেছে, কিন্তু ওই জায়গাটা একটা পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে খুব টাচ করে। সিমিলারলি টেকনোর ইনস্টিটিউটদের সব থেকে বড় কোয়ালিটি হচ্ছে উই আর লাইক আ ফ্যামিলি। আজকে গ্রুপ ডি বলো, টিচার্স বলো, আই কান্ট পে দেম মানে স্যালারিজ লাইক আদার স্কুলস অ্যান্ড আদার কলেজেস। সত্যি আমরা পারি না, বিকজ উই আর টোটালি ডিপেন্ডেন্ট অন স্টুডেন্টস ফিস। কিন্তু তারপরেও কেন বলো তো তারা থেকে যায় বছরের পর বছর। আর আমি যা উইশ করি তারা আমার সাথে সেটা করতে চায়। আমি যখন খুশি হই, আমার আজকে টেকনো অলিম্পিকা নাইটস মনে হয় এবারে 4th ইয়ার হলো, অলমোস্ট 120 স্কুলস পার্টিসিপেটেড। কেন? আমারই টিম, আমার কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ নেই, কেউ নেই, আমারই টিচার্সরা, আমার টিমরা সকলে মিলে করে। আমার মনে হয় এটা না একটা স্বপ্ন দেখাকে মানে সফল করা, আর কিছুই না। তো এইরকমভাবে স্কুল বলো, কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, ভালো পড়ানো, ভালো স্টুডেন্ট বের করা, ভালো ইন দ্য সেন্স নট মার্কস, ভালো হিউম্যান বিং। আর বাইরে যারা যায়, এটা কিন্তু আমার খুব ইচ্ছে যে বাইরে যারা যায় তারা হায়ার এডুকেশনের জন্য যাবে, এক্সপ্লোর করুক, শিখুক, কিন্তু তারা যেন ফেরত আসে দেশে। এক্স্যাক্টলি, দেশে ফেরত আসে টু সার্ভ দ্য কান্ট্রি। অ্যাবসলিউটলি তাই। নাহলে আমাদের দেশে যেভাবে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, তাহলে আমরা তার লাভটা পাচ্ছি না। সব থেকে ভালো কলেজ ইউনিভার্সিটিগুলোতে বাইরে ইন্ডিয়ানস অ্যান্ড বেঙ্গলিজ আর অন টপ লেভেল। তাই তো, এত ভালো করছে। গুগলের সিও তো খড়গপুর থেকেই গেছে। এক্স্যাক্টলি, এটাই বলছি যে ওরা যদি দেশে ফেরত আসে দেশকে সার্ভ করে, আমার মনে হয় নাথিং লাইক ইট। যে বাঙালি, যে কলকাতা একটা সময় ভারতবর্ষের ইকোনমিক্যাল হাব ছিল এবং ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল ছিল, সেই মুকুটটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। অনেকেই বলে বাঙালি ব্যবসা বিমুখ, আমি পুরোপুরি একমত হই না তাদের সাথে, কিন্তু কিছুটা বিমুখ হয়েছে, এটা বাস্তবতাকে অস্বীকার করা যায় না। এবার ধরুন কাউকে যদি কোনো বিজনেস করতে বলা হয়, আমি একদম খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা কথা আপনার সামনে তুলে ধরছি। সে বলে যে আমার বাবার টাকা নেই, আমার কাছে বিজনেস করার টাকা নেই, আমি অত কিছু জানি না। যারা এইটা ভাবছে যে আমার কোনো ব্যাকআপ নেই বলে আমি কিছু করতে পারবো না, আমার পরিবারের ব্যাকআপ নেই বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ নেই বলে করতে পারবো না, তাদেরকে মোটিভেট করার জন্য আপনি কি বলবেন? আমার মনে হয় এখন দিন চেঞ্জ হয়ে গেছে। এই জিনিসটা হয়তো আমি 5 বছর আগে বলতাম। বিকজ এখন আমি যে চেম্বারগুলোতে আছি, ওকে, বিবিসি ইটসেলফ, যে বেঙ্গল বিজনেস কাউন্সিল বা বাকি চেম্বার্স, আমাদের কলেজের স্টুডেন্টস বা ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য আমরা যেভাবে স্টার্ট আপস নিয়ে হেল্প করি, যেভাবে আমরা অন্টারপ্রেনারশিপ অ্যাজ আ সাবজেক্ট, অ্যাজ অ্যান অ্যাক্ট আমরা যেভাবে সাপোর্ট করি, এইভাবে আমরা কিন্তু ব্রেক করে দিচ্ছি ওই চিন্তাভাবনাটা। এবং আরেকটাও অ্যাড করব, ইটস নট অ্যাবাউট বিজনেস ইন বেঙ্গল, ইটস অ্যাবাউট উইমেন ইন বিজনেস অ্যাজ ওয়েল।
ধরো আজকে কেউ বিএসসি করেছে, কেউ মাস্টার্স করেছে হিস্ট্রি নিয়ে, সে আজকে একটা কেকের দোকান খুলেছে, সে আজকে একটা গয়নার দোকানের ডিজাইনিংটা হাজব্যান্ডকে করে দিচ্ছে। ক্যান ইউ বিলিভ? তার মানে দে আর ভেরি মাচ ইন্টু বিজনেস। আর আজকে আমরা 5 বছর আগেও পর্যন্ত বলতাম কি যে স্টুডেন্টদের প্লেসমেন্ট কি করে হবে, কোম্পানি আসবে, তাদের ফিনিশিং স্কুল ক্লাসেস হচ্ছে, হেল্প করা হচ্ছে সো দ্যাট দে ক্যান বি ইন ফ্রন্ট অফ দ্য কোম্পানি টু টেক দ্য ইন্টারভিউ। কিন্তু আমরা এটা টিচ করছি, এটা বোঝাচ্ছি যে মানুষটার জন্য আজকে টেকনো ইন্ডিয়া গ্রুপ তৈরি হলো, তোমরা একটু তার কথা ভাবো। আমি একটা এন্টারপ্রেনার হই, আর একটা কোম্পানিতে কাজে না ঢুকে আমি একটা কোম্পানি তৈরি করি, আমি একটা স্টার্ট আপ তৈরি করি, আমার আরো 5 জন বন্ধুকে নিয়ে বা পরিচিত কাউকে নিয়ে আমি একটা টিম তৈরি করি, তাহলে আমি তো আরো 5 জনকে কাজ দিচ্ছি। এক্স্যাক্টলি, নট আ জব সিকার বাট আ জব গিভার। আজকে তুমি ওই দিকে দেখতে গেলে ইউ উইল ফরগেট দ্য ওল্ড ডেজ। এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। আমরা বেঙ্গলের তোমার ওই বিজিবিএস সেখানেও দেখলাম প্রচুর লোক এগিয়ে আসছে, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ হিউজ চেঞ্জ উইচ ইজ হ্যাপনিং, হিউজ পজিটিভ চেঞ্জ। মানুষ বুঝতে পারছে যে খালি চাকরি, আগে বলতো না চাকরিরত ছেলে কি, এখন কিন্তু ওইটা ভেঙে গেছে। এখন হচ্ছে যে ভালো ব্যবসা যদি করতে পারে, ডেফিনেটলি you can make so much out of it. অনেক লোককে কাজ দেওয়া যায়, and you can change the business scenario of the state as well. একটা বিজনেস বা একটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে সফলভাবে, যারা ধরুন আজকে নতুন যারা ব্যবসা করছে, ব্যবসা শুরু করছে, তাদের জন্য যদি বলেন যে এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টটা কতটা জরুরি? Business cannot be run alone. You can be a teacher, you can be a doctor, but যখন তুমি বিজনেসে আসছো তখন it's a teamwork. সুতরাং you have to be a leader first. What type of leader? That matters. আমার মনে হয়, জানি না কেন, কোথাও মনে হয় there are few patterns of leadership, কিন্তু আমি শিখেছি আমার যখন কোনো ডিসিশন নিতে হয়, আমার তো 18টা স্কুল বেঙ্গলে, ঠিক আছে, আমি যখন কোনো ডিসিশন নিই ফার্স্ট আমি ভেবে নিলাম আমি স্কুলটা এইগুলো ইমপ্লিমেন্ট করব, কিন্তু মাই নেক্সট প্রসেস ইজ নট ইনস্ট্রাক্টিং। আই হ্যাভ আ মিটিং উইথ মাই প্রিন্সিপালস, আই হ্যাভ আ মিটিং উইথ মাই অ্যাডমিনিস্ট্রেটিভ হেডস, যে তোমরাও এবার আমার এই পয়েন্টসগুলোর উপর সাজেশন দাও। সব মিলিয়ে যখন আমি একটা আউটপুট বের করি, আমার মনে হয় ইট ওয়ার্কস, খুব ভালোভাবে ওয়ার্ক করে। আরেকটা জিনিস হচ্ছে না, এক্সপিরিয়েন্স, আমি যেটা তোমায় বলছিলাম, এক্সপিরিয়েন্স একটা মানুষকে না অনেক কিছু শেখায়, বাট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রথমবারেই তুমি সাকসেসফুল হবে, ইটস নট দ্যাট। হতেই পারে হলো না, কিন্তু মন ভেঙে বসে যেও না যে আমি পারবো না, আবার ট্রাই করো। আরেকটা হচ্ছে যে বি স্টাডি আ বিট, মানে সর্বদা না পড়াশোনার মধ্যে থাকলে তুমি কোনটা নিয়ে কাজ করছো সেটার উপরে যদি তোমার একটু নলেজ থাকে, একটু লিটারেসি থাকে, তখন ইট হেল্পস ইউ টু গো অ্যাহেড ইন আ মাচ বেটার ওয়ে। একদমই তাই, নয় কি? কেননা জাস্ট তুমি করে যাচ্ছ, তোমার করতে ইচ্ছে হয়েছে, আর তোমার নলেজটা নিয়ে এগোচ্ছো, ইট ওয়ার্কস মাচ বেটার, নয় কি? সেটা খুব দরকার হয়। আজকের ডেটে আরবান ইন্ডিয়াতে এই ব্যাপারটা অনেক কমেছে, বাট রুরাল ইন্ডিয়াতে স্টিল একটা প্রবলেম থাকে, যে যেটা বললেন যে ঠাকুমা বলতো যে একটা ছেলে হয়নি, তো মেয়েরা শহরে অনেক অলরেডি এগিয়ে এসছে, গ্রামে আরও আসা বাকি, আমি বিশ্বাস করি তারা আসবে। একজন মহিলা ব্যবসায়ী বা ওমেন এন্টারপ্রেনিউর হওয়ার জন্য, বা আপনি একজন এন্টারপ্রেনিউর হিসাবে যারা ফিউচারে হওয়ার স্বপ্ন দেখছে বাড়িতে বসে, তাদেরকে কি বলবেন? এখন সিনারিও চেঞ্জ হয়ে গেছে। 3-4 বছর আগে পর্যন্ত আমি বলতাম, ওরা শুনতো, ওরা সাহস পেত, এখন ওরা আমার পাশে এসে দাঁড়ায়
এবং বলে যে ম্যাম আমি এটা স্টার্ট করেছি, তুমি আমাকে একটু টিপস দিয়ে দাও, হেল্প করে দাও। আমি যতটা পারি আমার দিক থেকে করি, আর কোথাও কন্ট্যাক্টস আছে সেটাও কাজে লাগে। এবং সামওয়্যার জানো তো আমার কোথাও মনে হয় যে আমাদের যে জার্নিটা, এই জার্নিটাই হয়তো অন্যদের জন্য একটা লার্নিং হয়ে যায়। একদমই তাই, একদমই তাই। মানে আমার কথা হচ্ছে জানো তো, আমি একটা সময় ছিল, আমি ভীষণ সফট ছিলাম, ভীষণ ভয় ইন্ট্রোভার্ট ছিলাম। তো যখন স্টুডিয়াস ছিলাম, হ্যাঁ, টিচার আমাকে কোয়েশ্চেন করতো, আমি না হাতটা এতটা তুলতাম, ঠিক আছে, আমি কিন্তু জানি, কিন্তু যদি ভুল হয় ভেবে আমার হাতটা এতটা উঠতো না। পরে আমি দেখলাম যখন মেয়েটা আনসার দিল আমার কোনো বন্ধু, আমি বলছি ইস, আনসারটা জানতাম কিন্তু বলিনি। ওই হাতটা এতটা তোলার সাহসটা দেওয়া খুব দরকার, যেটা হয়তো আমি লাস্ট 1-2 বছরে এখন আমি অ্যাটেইন করেছি। আমি কিন্তু পারতাম না, সর্বদাই মনে হতো আমার সামনের জনের খারাপ লাগবে, এ মনে করবে, অ্যান্ড এভরি টাইম আমি কিন্তু ধাক্কা খাচ্ছি। ইউ হ্যাভ টু স্পিক আপ ফর ইয়োর সেলফ, নিজের জন্য বলা। এবং মেয়েরা কোথাও একটু কম্প্যাশনেট, তো ওরা হয়তো ভাবে তার খারাপ লাগবে, তাহলে কি আমি বলবো না, করে না বলে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়, তখন কিন্তু আর বলার সুযোগই হয় না, বলার সুযোগ তুমি পাবেই না। ওই সাহসটা উইমেন এন্টারপ্রেনার্সদের দেওয়া খুব দরকার। এইখানে বিশেষ করে সবার ক্ষেত্রেই এটা সত্যি, যদিও এখনো পর্যন্ত আমাদের মেয়েদের এই আফটার ম্যারেজ পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের সময় মেনটেন করতে গিয়েও, ইনফ্যাক্ট আমি অনেককে দেখেছি যে বিয়ের পরে চাকরি ছেড়ে দিয়েছে। আপনি কিভাবে এই ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করলেন? ডিফিকাল্ট, ইট ওয়াজ ডিফিকাল্ট একটা সময়, বিকজ আমি যখন কাজ শুরু করেছি তখন রাজ ওয়াজ নট বর্ন, মানে আমার মেয়ে তখনও হয়নি, জাস্ট তার 1 বছর পরেই শি ওয়াজ বর্ন। ওই সময়টা একটু ডেফিনেটলি ডিফিকাল্ট গেছে, আর আই উড সে আমার মেয়ে হয়তো একটু সাফার করেছে, কেননা আমি কাজে চলে গেলে একটা বাচ্চা তখন তো মাকে চায়, কিন্তু সেইখানে মেঘদূত ওয়াজ ভেরি লাকি। কিন্তু একটা না আমার কোথাও ইট ওয়াজ ইনগ্রেইনড ইন মি, আমি কোনো পিটিএম হয়নি আমার ছেলের মেয়ের যেখানে আমি যাইনি। প্রিন্সিপাল জানতো, ক্লাস টিচার জানতো, আই উইল বি দেয়ার। আমি সর্বদাই যেতাম। ইভেন মেঘদূতের যখন কনভোকেশন হয়েছিল তখনও আমি আমার মেয়েকে নিয়েই চলে গেছিলাম। স্যার যেতে পারিনি, শরীরটা ভালো ছিল না, বাট আই মেড ইট আ পয়েন্ট। একদম ভার্সাইয়ে হলো এইচইসিতে, তো আই ওয়াজ দেয়ার, বিকজ ছেলে মেয়েদের এই যে পড়াশোনা করে একটা লেভেলে পৌঁছানো, পিটিএম মানেই তার রেজাল্ট, তার আজকে কি বলবো পড়াশোনা, সেগুলো সম্বন্ধে আমি জানবো কি করে? সেটা তো টিচারের মুখে শুনবো, অ্যান্ড দ্যাট গিভস মি স্যাটিসফ্যাকশন। তো এখনও এই যে জায়গাটা, এটাও তো কিন্তু মেঘদূতেরই থট প্রসেস, ব্লুপার হাউস ইজ হিজ, এবং অনেক কম বয়সেও কিন্তু করেছিল। তো দ্যাট ইজ আ প্রাইড ফর আ মাদার, নয় কি? তো সেইখানে আই অলওয়েজ মেড ইট আ পয়েন্ট যে আমি ওদের এই সময়গুলোতে সঙ্গে থাকবো, অফিস কার্টেল করেও হোক, মিটিং ক্যান্সেল করেও হোক। এবং আমার ওই টাইম ম্যানেজমেন্ট আমার একটা বড় ফ্যাক্টর কাজ করতো। আমি সর্বদা আগে থেকে প্ল্যান করতাম, আগে করে নিতাম, পরে করে নিতাম, কিন্তু আলবিতের আর বা মেঘদূতের সময় তো সর্বদাই থাকতাম। সো আমার মনে হয় ইট ইজ ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, যেমন ডাইনিং টেবিলে একসাথে থাকা, আমার কাছে ডাইনিং টেবিলে একসাথে ডিনার করা, লাঞ্চটা তো রোববার ছাড়া হয় না, কিন্তু এই যে একসাথে সকালের ব্রেকফাস্ট আর রাতের ডিনারটা খাওয়া, আমার মনে হয় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু টক অ্যামাংস্ট ইয়োরসেলভস। তোমাদের নিজেদের মধ্যে কথা কোথায় হয়, এবং সেখানে কেবল ভালো কথা না, তোমার কিন্তু ঝগড়া হওয়াও চাই, আই ফিল। বিকজ কখনোই এটা হতে পারে না যে ওর সব কথা আমি ইয়েস করব, আমার সব কথাও ইয়েস করবে। তারপরে ফাইনালি যখন উই কাম টু আ পয়েন্ট, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। সো ইয়োর ফ্যামিলি ইজ বন্ডেড। আর টেকনো ইন্ডিয়া ইজ আ ফ্যামিলি বিজনেস, যেখানে আমরা সবাই আছি। সো আমার মনে হয় ইউ হ্যাভ টু মেক আউট টাইম, নয়তো আর ইট ডিপেন্ডস অন দ্য ওম্যান অফ দ্য হাউস।
এটা কিছু করার নেই, দ্য লেডি অফ দ্য হাউস হ্যাজ টু টেক দ্যাট রেসপন্সিবিলিটি। এখানে আমি কাউকে বলবো না, উই হ্যাভ টু অ্যাডজাস্ট। করতে করতে তো অভ্যেস হয়ে গেছে। এখন যেমন স্যারের শরীর ভালো নেই, মেঘদূত অনেক সময় বাইরে বাইরে থাকে, সো এভরি ইভেন্ট উইচ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য হাউস, ফর দ্য অফিস, আই অ্যাটেন্ড। আমি একবার করে দেখা করে হলেও, বিকজ আবার নেটওয়ার্কিং আর রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, ভেরি ইম্পর্টেন্ট। মানে বিজনেসে ফাইন্যান্স আর নেটওয়ার্কিং দুটো আমার মনে হয় 50-50। হ্যাঁ, আর নেটওয়ার্কিং এর থেকে ওই যে রিলেশন বিল্ড করা, আলটিমেটলি কিছু থাকবে না, বাড়ি ঘর টাকা কিছু থাকবে না, সম্পর্কটা থেকে যাবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই ফিল ব্লেসড যে সবাই এখনো পর্যন্ত বিশ্বাসটা রাখে। নয় কি, আরেকটা জিনিস যেটা বিজনেসে বা যে কোনো কাজেই দরকার, ইট ইজ ইন্টিগ্রিটি, অনেস্টি খুব দরকার। মানে সাপোজ আমি কমিট করলাম যে আমি যাব একটা ইভেন্টে, আই উইল গো। আমার যত খুব অসুবিধে না হলে আই উইল বি দেয়ার, বিকজ আমার কথার দামটা থাকা খুব দরকার। মানে দ্যাট ইজ হোয়াট আই ফিল। মানে ইন বিজনেস জেনারেলি ইট ডাজন্ট হ্যাপেন, কিন্তু অনেক সময় কিন্তু ইট উইল হেল্প ইউ টু গ্রো স্লোলি বাট স্টেডিলি, বিকজ নেচার একটা মানুষের, মানে ইউনো আমার ওয়ার্ডস ম্যাটার করে। যে আমি যদি বললাম, সে বেরিয়ে কিন্তু বলবে বলেছে যখন ম্যাম, তার মানে কিন্তু ম্যাম করবে। এক্স্যাক্টলি, এই জিনিসগুলো খুব দরকার। বা আমি দেব, আমি কতটা দেব দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু আমি থাকবো, আমি দেব, ও জানবে যে আমি কিন্তু দেব। কথার দাম থাকাটা খুব জরুরি, খুব দরকার। এবং আরেকটা হচ্ছে এই যে স্টুডেন্টসগুলো যারা পড়ে, কতজন আছে যারা ফিনান্সিয়ালি তারা ওয়েল অফ নয় বলে তাদেরকে সাপোর্ট করতে হয়, স্কলারশিপ দিতে হয়। কতজন আছে যারা একটা রাস্তা পেরিয়ে ক্লাস 4 গেল, বাবা মা সেপারেটেড হয়ে গেল, ফিস দিতে পারে না, বাবার ক্যান্সার হলো, মা অসুস্থ হলো, ফিস দিতে পারে না। সেগুলো আমার তো এখন পার্ট অফ ফ্যামিলি। এইটা কিন্তু খুব দরকার। এবং এইটা কি হলো, কোভিডের সময় যখন এরকম হলো যে প্রায় 45% স্টুডেন্টস কিন্তু আমার ফিস দিতে পারেনি। যখন পারলো না, তখন তারা বলল আমরা কি বাচ্চাগুলোকে বের করে নেব? আমি বললাম কিন্তু আজকে যদি বাচ্চারা যে হয়, আমার ছেলে মেয়েরও তেমন, তো ওরাও, উই ডিড নট স্টপ, তারা কন্টিনিউ করলো। এমনও হয়েছে কন্যানগর স্কুলের চায়ের দোকান ভদ্রলোকের 422 টাকা প্রিন্সিপালের টেবিলে রেখে বলল আমি আবার দেওয়া শুরু করলাম। কোভিডের পর তখন চায়ের দোকান শুরু হলো। আমার মনে হয় এইগুলো করে আমরা তো একটা জিনিসই বোঝাতে চাইছি, তোমার স্টুডেন্ট মানে কিন্তু টেকনোতে ঢুকে গেছে, মানে আমারও ছেলে মেয়ে। দ্যাট রিলেশনশিপ বিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে ধরুন বহু সফল মানুষদের সাথে যারা বিভিন্ন ফিল্ডে তাদের নিজেদের ডোমেনে সাফল্য পেয়েছেন, আমি একটা জিনিস খুব কমন দেখেছি, এভরিওয়ান ইজ ডাউন টু আর্থ। সেটা আপনার ক্ষেত্রেও আমি দেখলাম। অনেকেই আছে কিছুটা করেই অহংকারী হয়ে যায়, অহংকার পতনের মূল। এই ডাউন টু আর্থ থাকাটা এগিয়ে যেতে আপনাদের কিভাবে সাহায্য করেছে? আমরা না, মানে স্যারও মনে হয় আমরা না যেমন শুরু করেছিলাম, আমরা এখনো কিন্তু সেই মেন্টালিটিতে রয়ে গেছি মানুষ হিসাবে। হ্যাঁ, বিকজ মানে বাপি একটাই কথা বলতো যে সিম্পল লিভিং আর হাই থিঙ্কিং, এটা ছোটোবেলা থেকে এখানে কিন্তু ঢুকেছে। সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, অনেক বড় বড় ভাববে, কিন্তু তোমার মানে চলা, থাকা, খাওয়া, এভরিথিং শুড বি ভেরি সিম্পল, এটা। আর জিআরসিরও ছিল যে সর্বদাই গ্রাউন্ডেড, খুব গ্রাউন্ডেড, যার জন্য কোথাও আমার মনে হয় না সেভাবে আমরা অতটা কিছু চেঞ্জ হতে পেরেছি। একটু তো থ্রু 40 ইয়ার্স একটা হালকা চেঞ্জ তো আসবেই, কিন্তু বেসটা আমাদের চেঞ্জ হয়নি। আমার মনে আছে ইভেন যখন গাড়ি কিনতাম তখন স্যার বলতো 4টে চাকাওয়ালা একটা গাড়ি হলেই হলো, কি মডেল নেবে তাতে কি এসে যায়, ইউ জাস্ট নিড টু গো ফ্রম সার্ভে পার্ক টু সল্ট লেক, দ্যাটস ইট। মানে দ্যাট ইজ হাউ উই আর। এই করতে করতে এক সময় যে খুব শখ একটা এরকম, বাট যে এক্সেস কেনা,
এক্সেস খরচ করা এবং কোথাও বোস্ট করা ওটা নিয়ে, ওই জিনিসটা আমাদের মধ্যে হয়তো সেটা লোক বলতে পারবে, আমরা হয়তো বলতে পারবো না, কিন্তু সেই জিনিসটা ঠিক আসে না। বিকজ সামওয়্যার আমার মনে হয় পড়াশোনা করতে করতে ওই পড়াশোনার মধ্যেই আমরা আছি। বেসিক্যালি আমি কিন্তু এখনও একটা টিচার মেন্টালিটির, এবং স্যারও স্টুডেন্ট ভালো করুক, আমিও ভালো পড়ি, সেও ভালো পড়ুক, এইরকম একটা মেন্টালিটি নিয়ে, অ্যান্ড টু গিভ বেস্ট সার্ভিসেস টু মাই ক্লায়েন্টস, টু মাই পেশেন্টস, টু মাই স্টুডেন্টস, এটা খুব দরকার। দেখুন, আপনারা যে কাজগুলো করছেন, এই যে শিক্ষা নিয়ে যে কাজ, এটা তো শুধুমাত্র একটা এন্টারপ্রেনিয়রশিপ না, এটা একটা সমাজ করার কাজ। সেরকম আমি শুনছিলাম যে শিক্ষার সাথে স্বাস্থ্য নিয়েও এখন টেকনো ইন্ডিয়া অনেকটাই কাজ করছে। একটু যদি বলেন যে স্বাস্থ্য নিয়ে ডামা হসপিটাল, যে টেকনো ইন্ডিয়া ডামা যেটা হয়েছে, সেখানে আপনাদের প্ল্যান কি বা কীরকম কাজ করছেন? ডামা অ্যাকচুয়ালি ফাংশন করছে কিছু বছরই হলো, বাট মেইনলি ইট কেম ইন টু ফ্লো যখন কোভিড শুরু হলো। আচ্ছা। বেডস রাখা এবং মাস ভ্যাকসিনেশন করা, ডামা ডিড আ হিউজ জব। এখনও কত চেম্বার্স, কত স্পোর্টস পার্সোনালিটি, কত অফিসেস, কর্পোরেটস এসে বলে যে ম্যাম এসছিলাম ডামায়, কেন জানেন তো, আপনাদের ওই মাস ভ্যাকসিনেশনের সময়। সো ইট হ্যাড এ গ্রেট রোল টু প্লে। তারপরে ছোট ছোট প্রজেক্ট করতে করতে আমরা কিন্তু একটা ডিফারেন্ট জায়গায় পৌঁছে গেছি। যেমন ক্লেফট লিপ সার্জারি, আমি জানি না শুনেছো কি না, ইটস অ্যাবাউট একটা তোমার ভিটামিন ডেফিসিয়েন্সি হয় মায়ের যখন ইন দ্য পাথ অফ বার্থ, তখন বাচ্চাটার ওই লিপটা না পুরো ক্লেফট হয়ে যায়, এখানটা কাটা, ঠোঁটটা ওকে জন্মায় সেইভাবে। এবার কী হয়, সে ভালো করে কথা বলতে পারে না, তার মধ্যে একটা কনফিডেন্স লেভেলও খুব কমে যায়। এই সার্জারিটা ইট টেকস আ লং টাইম, ইটস আ সায়েন্স বিহাইন্ড। ডামা এই নিয়ে 2 বার 72টা বাচ্চাকে ফ্রম দ্য নেশন অ্যান্ড মেনলি রুরাল সেক্টর থেকে এনে এই বাচ্চাগুলোকে সার্জারি করিয়ে পুরো হাসতে হাসতে ফেরত যায়। অসাধারণ একটা প্রজেক্ট। আমরা এই নিয়ে 2 বার করলাম, প্রত্যেক বছর 1 বার করে করি। এবারে মনে হয় প্রায় 69 বেবিজ ওয়াদে, পুরো বয়সগুলো এই থেকে এই ম্যাক্স। তাদেরকে এই সময়ই যদি করে দিই, তারপরে স্পিচ থেরাপি শুরু হয়, তখনও কথা বলতে শুরু করে। এবার সে যখন ফেরত যাচ্ছে বাচ্চাকে নিয়ে, বাবা মা হাসতে হাসতে, তখন বোঝা যায় হ্যাঁ সত্যি আমরা একটা বড় কাজ করছি। মুখের শব্দটা ফিরিয়ে দেওয়া, হাসিটা ফিরিয়ে দেওয়া, এবং পরিবারের কাছে খুশি, স্বপ্নের মতো কাজ একদম। এরপর আমরা শুরু করেছি ধরো রোবোটিক সার্জারি। আমরা যে মেশিন এনেছি সেখানে আজকে আমাদের তো নি রিপ্লেসমেন্টস নিয়ে প্রচুর কাজ হচ্ছে, তো ইটস গোয়িং অন ইন এ রোবোটিক মিনস। ওখানে ডক্টরস টিম আছে, দে আর ওয়ার্কিং হার্ড। আমাদের ক্যাথল্যাব নিয়ে নতুন কাজ হয়েছে। তাছাড়াও আমরা কিন্তু এবার চেষ্টা করছি কি করে একটু গ্রামে গঞ্জে আমাদের যে নানা রকম সেন্টার্সের অ্যাওয়ারনেসটা ঢোকানো, যাতে ওখান থেকে আমি পেশেন্টদেরকে বুঝিয়ে আনতে পারি, এবং কোন প্রবলেম বা সিমটমস থেকে তুমি বুঝতে পারবে এই ডিজিজ। এই যে ওয়ার্কশপগুলো, এই যে ক্যাম্পগুলো, মেডিকেল ক্যাম্পসগুলো হয়, ইট হেল্পস আ লট। তাছাড়াও এখন আমি দেখি কলকাতায় মোটামুটি অনেক বড় বড় ইভেন্টসে আমাদেরকে ক্যাম্পের জন্য যেমন ডাকা হয়, যে ডাক্তাররা গিয়ে হয়তো চেক আপও করে আসে, প্লাস সামওয়্যার দেখা যায় যে আমার অ্যাম্বুলেন্স ইজ অলওয়েজ আ সাপোর্ট সিস্টেম ফর দ্য পিপল। তো পড়াশোনার সাথে সাথে হেলথ ইজ সো ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে ডামার থ্রু দিয়ে আমরা অনেক অসুস্থ লোকের কাছে পৌঁছতে পারছি, বিকজ হসপিটালে তো কেউ আর সুস্থ থাকলে আসে না। ইটস এ হিউজ প্রজেক্ট। আর তার সাথে কি হয়, নার্সিংটা চলে আসে তখন, মানে দ্য ওয়ে ইউ ট্রিট আ পেশেন্ট, এটা থ্রু দ্য নার্সেস হয়। সেই হিসেবে আমাদের নার্সিং ডিপার্টমেন্ট আছে ইউনিভার্সিটিতে, সেই তারাও কাজ শিখছে। টোটাল মিলিয়ে মানে এই যে মেডিকেলি যদি বলি, একটা ফিজিক্যাল হেলথ আর একটা মেন্টাল হেলথ, তো দুটো নিয়েই আমরা অনেক অনেক ভালোভাবে চেষ্টা করছি কি করে কাজ করা যায়। হ্যাঁ, আচ্ছা, আপনার সাথে একটা কথা হচ্ছিল, খুব ইন্টারেস্টিং লাগলো। আপনি আমতলা স্কুল নিয়ে একটা স্টোরি আমাকে বলছিলেন, তো আমি চাই দর্শকদের সাথেও সেটা একটু শেয়ার করুন, আর আমিও পুরোটা আপনার থেকে একটু শুনবো।
অ্যাকচুয়ালি কোভিড টাইমসে রোটারির একটা গ্রুপ এসেছিল আমার কাছে। আচ্ছা, হ্যাঁ, ওরা এসে একদিনকে গল্প করলো যে ম্যাম এমনি আমতলায় একটা স্কুল আছে, তো ওখানে প্রায় 322টা স্টুডেন্ট ছিল, কিন্তু ভেরি সরি আজকে 6 মাস হয়ে গেল কোভিড শুরু হয়েছে, তো এখন ওখানে কেবল 37টা 37 স্টুডেন্টস আছে। তো আপনি কি একবার যাবেন, দেখবেন কি করা যায় স্কুলটা নিয়ে? আমার না খুব খারাপ লাগলো যে কেন এতগুলো ছেলে মেয়ে বেরিয়ে চলে গেল। আর খুব লাকিলি যে প্রিন্সিপাল, সে কিন্তু প্রেসিডেন্সি কলেজের ভদ্রমহিলা, তিনি স্টার্ট করেছিলেন। জাস্ট ছোট্ট একটা জমি, বিশেষ কিচ্ছু নেই। গেলাম, গিয়ে দেখলাম যে জাস্ট একটা গ্রামে যেমন 2টি ঘর, কোনো খেলার জায়গা নেই। আমি গিয়ে ফার্স্ট কাজ করলাম ওটাকে রেনোভেট করে মোটামুটি একটা বাথরুম দেওয়া, কয়েকটা ক্লাসরুম দেওয়া, এবং টিচার পাঠালাম। টিচারগুলো কি করলো জানো তো, কেবল পড়ালো না, বাড়িতে বাড়িতে গিয়ে সেই স্টুডেন্ট যারা ছিল তাদেরকে বলতে শুরু করলো যে পড়াশোনা না করলে বাচ্চাগুলো তো কোথাও যাবে না, ফার্স্টে তো পড়াতে হবে, পড়ানোটা কেন দরকার। তখন বলছে যে না, আসলে এখন আর টাকা দিতে পারবে না, কোভিড আছে। সেই ঠিক আছে, টেকনো তো আছে, দেখাই যাক না কি করা যায়। These teachers started bringing the children back. আজকে আমার ওখানে 293টা স্টুডেন্ট হয়ে গেছে। ওরা সবাই আসে, পড়াশোনা করে, এনজয় করে। আর বছরে 2বার করে চিলড্রেন্স ডে, পুজোতে আমরা ওদেরকে সল্টলেক ক্যাম্পাসে নিয়ে আসি। ওরা আমাদের সাথে এনজয় করে, মানে টু ফিল অ্যাট পার। এবং আমার কেবল এটাই মনে হয় যে ওটা আছে ক্লাস 8 পর্যন্ত, তারপরে ওরা আর কোনো স্কুলে চলে যায়, গভর্নমেন্ট স্কুলগুলোতে চলে যায়। তখন তারা টাকা পয়সা মিনিমাম যা দিয়ে ওদের মতন ওরা করে নেয়। আর যদি আমি কাছাকাছি কোনো দিন টেকনো ইন্ডিয়া গ্রুপের কোনো পাবলিক স্কুল করতে পারি, তখন ডেফিনেটলি ডাইরেক্ট এন্ট্রি হয়ে যাবে। কিন্তু মনে হয় যে এই যে 293টা বাচ্চা, এরা কিন্তু আজকে সূর্যের মুখটা দেখতে পায় বিকজ আমি কোভিডের সময় ওদের হাতটা ধরেছিলাম। টিচারগুলো যে দিয়েছি, তারা আজকে ওদেরকে নিয়ে সময় কাটায়, এবং কোথাও লার্নিং সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। ওখানে যে পড়ানো হয়, একটা প্রপার বেসিক সিস্টেম তৈরি করা হয়েছে। আমি এখান থেকে খাতা বই বা আঁকার জিনিসপত্র পাঠাই, এবং যখনই যাই তারা নাচ গান করে, মানে একটু প্লিজ আস দেখাতে চাই যে আমি কী কী শিখেছি। ওই যে বলছিলে না, সাকসেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন, I think this is a part of our success also, যে আমরা 293 জনকে দেখাতে পারলাম যে তোমাদের জন্য পড়াশোনা আছে, মানে someone is there, বা ওদের হাসিটাও আপনার কাছে একটা খুব খুব ইম্পর্টেন্ট। কতজন কি ভালো আঁকে, কি ভালো খেলে, তো তাদেরকেও আমরা বলি যে যখন তোমরা মনে করবে কম্পিটিশনে যাবে, তখন উই আর দেয়ার। ডেফিনেটলি এইটুকু। ইটস অলমোস্ট আ CSR প্রজেক্ট, কিন্তু এটা হঠাৎ করে এসেছে, ইট ওয়াজ নট আ প্ল্যান্ড ওয়ান, কিন্তু এখন ইটস আ পার্ট অফ আওয়ার স্কুল সিস্টেম। ডেফিনেটলি। হ্যাঁ, টেকনো কিডস বলেও আপনাদের একটি প্রজেক্ট লঞ্চ হয়েছে, যেখানে একদম ছোট ছোট বাচ্চাদের নিয়েও আপনারা কাজ করছেন। ওই অভিজ্ঞতাটা কিরকম হয়েছে আপনাদের? অ্যাকচুয়ালি কি জানো তো, সল্টলেক রিজনে দেখা গেছে প্রচুর পেরেন্টস, বাবা মা দুজনেই কাজ করে। প্রচুর কর্পোরেট সেক্টরে আছে, ব্যাংকিংয়ে আছে, স্কুল কলেজে আছে। তো আমাদের হঠাৎ মনে হলো যে আমরা যদি এমন একটা স্কুল করতে পারি যেখানে ক্র্যাশও থাকবে, স্কুলও চলবে, এবং ইচ্ছে হলে মা তখন বাচ্চাকে দিয়ে নিশ্চিন্ত মনে একটু কলেজ করলো বা ক্লাস অফিস করলো, সেই ইচ্ছেটা নিয়ে আমরা সল্টলেকে একটা স্কুল তৈরি করেছি। আচ্ছা। এবং বেশ 30-40টা করে বাচ্চা থাকে, তাদেরকে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া হয়, তাদের জন্য দুপুরের ঘুমের ঘর আছে, যেটা অলমোস্ট লাইক হেভেনের মতন একটা পেন্টিং করা আছে, ওরা এঞ্জেলসের সাথে ঘুমোতে পারে, এরকম একটা সিস্টেম তৈরি করা হয়েছে যাতে খুব ছোট বয়সেও তারা যাতে না বুঝতে পারে যে খেলে ধুলেও পড়াশোনা হয়, খেলাধুলা করে পড়াশোনা যেন তাদের না, এবং যেই সময়টা তারা আজকে একটা মেয়েদের সাথে কাটায়, তার থেকে বেটার ওই 4 ঘন্টা যদি আজকে আমাদের টিচারের সাথে কাটায়, খেলে ধুলে বা ভালো কিছু শিখে, এইটা খুব দরকার। কিন্তু দরকার, মানে আজকের ডেটে খুব একটা সমস্যা হয়ে যায় যে
বাবা মা দুজনেই কর্মরত, একদম তাই, তখন হ্যাঁ। ছেলে মেয়েকে কোথায় রাখবে বা কিভাবে, এই কারণে কিন্তু অনেক মহিলাকে চাকরিও ছেড়ে দিতে হয়। ছেড়ে দিতে হয় আফটার দ্য বেবি ইজ বর্ন, একদম তাই। তো সেইটা আপনাদের এই উদ্যোগের জন্য তাদের মানে শুধুমাত্র বাচ্চাদের না, তাদেরও অনেক উপকার হবে। অনেক উপকার হয় এবং খুব পিসফুলি নিজের কাজটা করতে পারে যে যতক্ষণ আমার বাচ্চা আমার স্কুলে বাচ্চাটা থাকলো। সঠিক জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ, এখন কি কি উদ্যোগ আপনি এই ব্যবসার বাইরে দিয়েছেন? ওকে, এখন বলবো না, বেশ কবছর ধরেই আমি শুরু করেছি। যেমন ধরো লাবণ্য, ওকে, আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটু কাজ করি এবং মানুষ আমাকে দায়িত্বও দেয়, ভালোও লাগে টু বি বিসাইড উইমেন। তো সেই হিসেবে লাবণ্যটা শুরু করেছিলাম। তখন অরুন্ধতী ভট্টাচার্য উনি বম্বে থেকে এসেছিলেন টু ইনগ্রেট দ্য প্রোগ্রাম। ওখানে আমরা প্রথমবার, মানে যিনি এসবিআই সিইও ছিলেন, হ্যাঁ হ্যাঁ, এখন সেলস ফোর্সে আছেন, ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, ভীষণ মানে হেল্পিং একটা পার্সোনালিটি। তো উনি এলেন এবং আমরা 9 জন মহিলাকে, তখন এত কমন ছিল না এটা, 9 জন মহিলাকে যাদের নামই কেউ জানে না, কিন্তু তারা বড় বড় কাজ করছে। বড় ইন দ্য সেন্স, বম্বে স্টেশনে বসে সে কিন্তু 82টা বাচ্চাকে পড়ায়। এই রকম মহিলাদের আমরা অ্যাওয়ার্ড দিলাম। ওই ইয়ার একটা প্রজেক্ট শুরু করলাম এবং তার বেসটাই তৈরি করলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন মহিলাদের কাছ থেকে ইনফ্লুয়েন্সড হয়েছিল, ওনার বাড়ির 3 জন। তো সেই হিসেবে আজকে জ্ঞানদানন্দিনী দেবী বা ওনাদের 3 জনের উপরে ভিডিও করে মধুবন্তী মৈত্র আমাকে কিন্তু পুরোটা আমার তুহিনের টিমই রেডি করে দিয়েছিল। এটা হচ্ছে অগেন ওই কালচারের দিকে আমি যেহেতু খুব অ্যালাইন্ড, সেই জন্য ওটা। তারপরে যখন কোভিড টাইমস হলো তখন কিন্তু দেখা গেল যে স্টুডেন্টদের মধ্যে একটা প্রচণ্ড ডাউন ফিলিং, 4টে ঘরের দেওয়ালের মধ্যে পড়ে আছে, খেলতে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, যা করছে সব অনলাইন। তখন আমরা কিন্তু এই মনসিজ বলে একটা মেন্টাল ওয়েলনেস প্ল্যাটফর্ম তৈরি করলাম, যেখানে কাউন্সিলার্সরা কার কি অসুবিধে মনের কথা শোনা, শেয়ার করা। এটা অনেক বছর হলো, কোভিড তখন সবে শুরু হয়েছে, 6 মাস হবে। এখন মনসিজও কিন্তু খুব ভালো কাজ করছে এবং দেবাশিস স্যান্ডিকে পাঠিয়েছিল যে পারবেন আপনি আমার, তখন উনি ছিলেন হিট করতে ইয়েতে এনকেডিতে, দেবাশিস বাবু এসেছেন না? সো উনি বললেন যে স্নেহদিয়া বলে যে এল্ডারলি হোমটা আছে, ওইখানে আমার মনসিজের টিম প্রত্যেক থার্সডে গিয়ে, হ্যাঁ, এবং 8টা, উনি বললেন 8টা স্টুডেন্টও দিয়ে দিন সঙ্গে, আর আমার 2 জন কাউন্সিলর গিয়ে ওনাদের সাথে সময় স্পেন্ড, কখনো কম্পিউটার মোবাইলে কাজ করা শেখাচ্ছে, কখনো ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, আবার কখনো দেখা যাচ্ছে হয়তো কেউ গিয়ে, শ্রাবণী গিয়ে গান করে এলো, ওরা গান করলো, কখনো কুকিং হচ্ছে, ওরা রান্নাবান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ, মানে এমনই হলো, আমি যখন যেতাম আমাকে বলতো যে, মানে আপনি বলছেন আমার মাথায় ভিজুয়ালাইজেশন হচ্ছে, ব্যাপারটা খুব সুন্দর, অসাধারণ। এবং কোভিডের সময় মানে ওই মাঠে করলো, কারণ হলে করলে তো রিস্কি। একটা মাঠ আছে উল্টো দিকের, একটা ওদের ওখানে গেমস টেমসও খেলা হয়, লাইব্রেরি আছে, সামনে মাঠ আছে, সেই মাঠের মধ্যে আমরা প্যান্ডেল করে শ্রাবণী গান করে সবাই মিলে একসাথে গান করছে, 200 জন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, যারা তার আগে মানে আমার না হাতটা ধরে বলছে আমার ছেলে তো আমেরিকায় আছে, আমার মেয়ে তো ইউকেতে আছে, কি হচ্ছে জানি না, আমি কি আর বাঁচবো। সেই থেকে এই প্রত্যেক বৃহস্পতিবার গিয়ে গিয়ে ওনাদের মধ্যে যে মেন্টাল একটা স্ট্রেংথ আনতে পেরেছিল আমার মনসী, যারা আমরা ব্রততে গিয়ে কবিতা বলতো, কোথাও না আমি যেতাম আর আমার হাতটা ধরে বলতো যে জানো তো থার্সডে হলে না খুব তাড়াতাড়ি আমরা লাঞ্চ খেয়ে নিই, বিকজ থার্সডে ইজ আ ফান ডে ফর আস, আমরা ওয়েট করি। সো আমার মনে হয় যে কোথাও বয়স্কদের মধ্যেও আমরা একটা ভালো লাগা আনতে পেরেছিলাম, আর সেইটা থেকেই তখন আমরা স্টার্ট করলাম। 20th মার্চ হচ্ছে হ্যাপিনেস ডে, আমরা আমাদের ক্যাম্পাসে মনসিজের সাথে রিলেট করে একটা হ্যাপিনেস ডে, বিশ্বাস করবে না, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি সবাই মিলে, ম্যাম আমি একটু পার্ট নেব, আমি একটু আঁকা দেবো, আমি একটু গান করব, জাস্ট টু ক্রিয়েট হ্যাপিনেস আউট অফ নাথিং। আমার মনে হয় আমরা সাকসেসফুল, এই নিয়ে মনে হয় 4 বছর হয়ে গেল। এইরকমভাবে
অনেকগুলোই প্রজেক্ট করেছি। শুনলে এটুকু মুখে বলতে পারি। আপনার হাসিটাই বলে দিচ্ছে যে এটা করে It's আপনার very কতটা satisfying. আমি কিছু পাই, তার থেকেও বড় কথা আমি কিছু দিয়ে কাউকে যদি Exactly. হাসাতে পারি, ওইটা কিন্তু অনেক বড় পাওয়া হয়ে যায়। যখন কোভিড টাইমসে ইন্টারভিউয়ের জন্য আমার মনে আছে, আমি জানি না, নিউজ 18, 24 ঘন্টা এরকম স্টুডিওগুলোয় গেছিলাম। তো সকলেই বলছে কতদিন বেড়াতে যায়নি, হ্যাঁ, কিন্তু প্লেনে ওঠা যাচ্ছে না, খুব ডিফিকাল্ট। হ্যাঁ আমার মনে আছে সেই সময় সকলে আলোচনা করছে গাড়িতে করে কোথাও যদি যাওয়া যায় তাহলে আমরা বেড়াতে যেতে পারি। আমরা তো জানি না কোভিডটা কত মাস আরো চলবে। সেই সময় কিন্তু আমার মাথায় এলো যে আমাদের সুন্দরবনের একটা জমি নেওয়া, একটু বিল্ডিংটা শুরু হয়েছিল, ওইখানে তাহলে যদি আমরা রিসর্টটা শুরু করি। এবং অনেকেই বলেছিল কেউ তোমার সুন্দরবনে যাবে না, এবং ওখানে তুমি কি করবে, মানে স্কুল করছো ঠিক আছে। এখন আমি তাদেরকে বলতে চাই 1.5 বছর হলো, কাম অ্যান্ড সি, ওখানে এত লোকজন যায়, এবং কোথাও সুন্দরবনের ম্যানগ্রোভস, ওখানের বাঘ, কুমির, হরিণ, এবং লঞ্চে করে ওই যে নদীর মধ্যে যাওয়া, ওখানের অ্যাটমসফিয়ারটাই আলাদা, ওখানে এনভায়রনমেন্টটাই আলাদা। আর আই ফিল সুন্দরবন অলসো ডিসক্রাইবস বেঙ্গল ইন আ ওয়ে, নয় কি? আজকে যেমন আমি বলি দার্জিলিং, তেমন কিন্তু সুন্দরবনও একটা পার্ট অফ বেঙ্গল, যেটা এখন লোকে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের হসপিটালিটি প্রজেক্ট শুরু করেছে। আমার খুব শখ যে বাপি আসলে বিষ্ণুপুরে ছিলেন, তো ওনার অনেক জমি জমা পড়ে আছে, উনি এখন মায়ের ট্রিটমেন্টের জন্য কলকাতায় আছেন। তো ওইগুলো সবারকে গিফট করে দিয়েছে, আমরা 3 বোন। তো ওই রকম জায়গায় যেমন বিষ্ণুপুর, বহরমপুর, এইসব জায়গাগুলোয় আমরা যদি সুন্দরবনের মতন বেঙ্গলকে ওরিয়েন্ট করে ছোট ছোট রিসর্ট করতে পারি, তার মানে কি আমি বেঙ্গল ট্যুরিজমের কিছুটা পার্ট করতে পারবো। তাহলে ট্যুরিজমটা বাড়বে, এবং কোথাও লোককে দেখানো যে বেঙ্গলেও কত কিছু দেখার আছে। এক্স্যাক্টলি, কারণ বিষ্ণুপুর এমন একটা জায়গা যেখানে টেরাকোটাটা গোটা পৃথিবী প্রসিদ্ধ। তো সেখানে যদি গুড হসপিটালিটি থাকে তাহলে আরো বেশি সংখ্যার মানুষ। সেটারই খুব অভাব, জানো তো, মানে ওখানে ভালো হোটেল, ভালো কি বলে ওই স্টে করার জন্য হোমস্টে টাইপের, মানে কিছু ভালো নেই। ঠিক আছে, একটা অ্যাভারেজ। হ্যাঁ, তারপরে ওখানে আরেকটা বালুচুরি ইন্ডাস্ট্রি, মানে পুরো ডাই আউট করছে। বিভিন্ন দেশে যখন ঘুরেছেন আপনি, তখন একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাইরের দেশের যে নেচার বা ন্যাচারাল জিনিসগুলো আমরা দেখতে চাই, তার অধিকাংশটাই আমাদের দেশে আছে, আমরা অতটা গুছিয়ে প্রেজেন্ট করতে পারছি না পৃথিবীর সামনে। একদম একদম, সেইটা যদি করা যায় তাহলে আমরা যেরকম ভাবে গোটা পৃথিবীতে ঘুরতে চাই, গোটা পৃথিবীও আরো বেশি সংখ্যায় আমাদের দেশে আসবে। আমি যখন আমি আগে গেছি কাশ্মীর, রিসেন্টলি 1.5 বছর আগে কাশ্মীর গেলাম যখন, তখন আমি পোস্টটাই দিয়েছিলাম যে মানুষ কেন সুইজারল্যান্ড যায়। আমি সুইজারল্যান্ডেও গেছি, আমি কাশ্মীরেও গেছি। কাশ্মীরে অনেক বেশি ন্যাচারাল বিউটি, বাট উই আর প্রজেক্টিং অ্যাজ ইফ, মানে ওদের ওখানে না ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা ইজ ভেরি স্ট্রং, ওরা প্রজেক্ট করছে এমন ভাবে, তো এইটুকু জিনিসকে এতটা দেখাচ্ছে, ইমেজ বিল্ডিংটা অনেক বেশি। কিন্তু আমাদের এত আছে, আমরা এতটুকুই দেখাতে পাচ্ছি। হ্যাঁ, সেই তো, মানে আপনি যদি শুধু নর্থ বেঙ্গলটাই দেখেন, দার্জিলিং বাদেও যে কোনো কোনা নর্থ বেঙ্গলে ততটাই সুন্দর। হ্যাঁ, যে কোনো কোণে একটা করেই, যে আপনি সুন্দরবনের কথাটা বললেন, আমাদের যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে, যে কোনো জায়গাতে একটা রিসর্ট করলে বা একটা ভালো হসপিটালিটির ব্যবস্থা করলে প্রচুর মানুষ আসতে পারে। এক্স্যাক্টলি। আর ইন্ডিয়া ইজ রিচ উইথ ইটস ন্যাচারাল বিউটি, কেবল আমাদের এক্সপ্লোর করতে হবে। আপনার সবকটা উদ্যোগের কথা শুনলাম, আর মাঝখানে আপনারা যে রিসর্টটি সুন্দরবনে করেছেন সেটারও কথা শুনলাম। ওইটা নিয়ে একটু কম কথা হলো। আমি লাস্ট এইটা দিয়ে আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি, কিন্তু আমি এটা দিয়েই শেষ প্রশ্ন করব যে এই ট্যুরিজমটা নিয়ে বা এইগুলো নিয়ে কি আরো কিছু আপনাদের উদ্যোগ বা প্ল্যান আছে ইন ফিউচার? ভেরি রিসেন্টলি আমরা একটাই প্ল্যান করেছি এখন, যে ঝড়খালিতে বা সুন্দরবনে দে হ্যাভ আ ডিফারেন্ট টাইপ অফ প্যালেট, টেস্ট প্যালেট, অন্যরকম কিছু খাবার, যেমন কাঁকড়া, যেমন চিংড়ি। তো ওখানের কিছু ডিশেসকে আমরা কলকাতায় নিয়ে আসছি। আচ্ছা, হ্যাঁ,
তো সেই জন্য আমাদের একটা ফুড ট্রাকের প্ল্যানিং হচ্ছে, ভেরি রিসেন্টলি ইট উইল বি লঞ্চড। আর আমাদের যে স্টুডেন্টসগুলো, কলেজ আর ইউনিভার্সিটি স্টুডেন্টস, এবং আমাদের এখানে যে কলেজ মোড়, এইসব জায়গায় তো স্টুডেন্টরা একটা সময় খাবারের জন্য আসে, তো এই ফুড ট্রাকটাকে ওদের জন্য রাখা হবে, যাতে ওখান থেকে ওরা কিছু সুন্দরবনের খাবার পায়, সুন্দরবনের মধু দিয়ে আইসক্রিম বানানো হবে, এরকম একটা প্ল্যানিং আছে। সো দ্যাট ইন আ ওয়ে উই আর অলসো টকিং অ্যাবাউট কেবল বেঙ্গলের খাবার নয়, সুন্দরবনেরও যে কিছু খাবারের টেস্ট, এবং ওর থ্রু দিয়ে ওরা জানতেও পারবে যে আমাদের ঝড়খালিতে একটা রিসোর্ট আছে, প্লাস ওখানকার যে কালচারটা আছে সেটাকেও প্রমোট করা যাবে, সেটাকেও প্রমোট করা যাবে, এরকম একটা প্ল্যানিং আমাদের আছে। ডেফিনেটলি। সেই যে 40 বছর আগে শুরু করেছিলেন, ডেফিনেটলি তখন তো এই লাইফস্টাইল, এই অপরচুনিটি এগুলো ছিল না। তারপরে ধীরে ধীরে আজকে টেকনো ইন্ডিয়া সহ, এডুকেশন সহ আরও আপনাদের অনেকগুলো ইন্ডাস্ট্রিতে আপনারা এসছেন। আমি বলছি যে লাইফে কি কি চেঞ্জেস এসছে, মানে লাইফস্টাইল বলুন, মেলামেশা বলুন, এই যাত্রাপথটা পিছনের দিকে তাকালে কীরকম লাগে, সেই সময়ের দিনগুলো আর আজকের দিনগুলো? এখন অনেক কিছু চুজ করতে হয়, জানো তো, মানে সাপোজ আজকে ফ্যামিলি, বন্ধু, তো প্রচুর প্রোগ্রামস, প্রচুর ইভেন্টস, প্রচুর বাড়ির অনুষ্ঠান। আগে কি হতো, যেই হতো খবর পেতাম একটা কিছু আছে, সোজা সুটকেস খুলে না ফার্স্টেই ঢোকাতে শুরু করতাম, এই শাড়িটা নেব, এই সালোয়ার স্যুটটা নেব। কিন্তু এখন ফার্স্টেই আমার ডায়েরিটা বের করে দেখতে হয়, ওই দিনকে আমার কোনো ইভেন্ট নেই তো, ওই দিনকে আমার কোনো মিটিং নেই তো। সুতরাং আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। খুব ইচ্ছে করে হয়তো যেতে, কিন্তু আমি পারি না অনেকগুলোই যেতে। অনেক মানুষ মিসআন্ডারস্ট্যান্ড করে, বলে যে এখন তো তুমি আর ওই শ্রেণী, আমাদের শ্রেণীর নও। আমি বোঝাতে পারি না যে এখন আমার রেসপন্সিবিলিটিটা অনেক বেশি, আমার ভীষণ ইচ্ছে করে, কেননা আমাদের এখনও তো বন্ধুদের মাঝে, ফ্যামিলির মাঝে হই হই করতে ইচ্ছে করে, এবং ওটা আরও বেশি অক্সিজেন দেয়। কিন্তু সামটাইমস আমাকে বোঝাতে হয়, কেউ যদি বুঝতে পারলো, যদি না পারলো, আমি ম্যাচিওরড হয়ে গেছি। সুতরাং আমি যেটা এখন দ্য ওয়ার্ল্ড ওয়ান্টস ফ্রম মি, techno wants from me, that is also equally important of what me wanting. সুতরাং আমার ডায়েরি খুলতে হয়, মোম দেখো তো 11 তারিখে কি আছে, চুজ করলাম। খুব যদি কিছু ইম্পর্টেন্ট না হয় এখনও ছুটে চলে যাই, বাট there is a difference. আরেকটা কথাও বলবো এখানে, যেন লাইফ ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ইন দোজ ডেজ ইন আ ডিফারেন্ট ওয়ে। এখন ইট ইজ ডিফিকাল্ট ইন আ ডিফারেন্ট ওয়ে। মানে এমনও হয়েছে, আমার ফার্স্ট ইয়ারের অ্যানিভার্সারি কমপ্লিট করলাম হুগলি এসে, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, পরের দিন সকালে ক্লাস, আমার বন্ধুরাও ইউনিভার্সিটি থেকে এসছে। যখন যাচ্ছি তখন তো গাড়ি একটা, সিনিয়র কিছু মেম্বার্স, তাদের জন্য, তাদের যাতে ফ্যামিলি ফেরত যায় সময় মতো, গাড়িটা দিয়ে দিতে হলো। ওকে, আমরা সেটা অলওয়েজ উই ট্রাই, দিয়ে দিতে হলো। আর আমাকে তখন ফেরত যাওয়ার সময়, তখনকার দিনে ওলা উবের ছিল না, আই হ্যাড টু টেক দ্য ট্রেন ব্যাক উইথ মাই ফ্রেন্ডস। যখন যাচ্ছি, আমি ভীষণ ফুল ভালোবাসি, যা বুকেস পেয়েছিলাম সেইগুলো সব নিয়ে আমরা ট্রেনে উঠেছি। এবার আমাদের ট্রেনের এত গিয়ে দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে, আমার ক্লাস মিস হবে, তো আমরা ট্রেনে উঠে গেছি যে ওখানে গিয়ে টিকিট কালেক্টরকে তাহলে দিয়ে দেবো, আমার বন্ধুরা বলে দিল। ঠিক আছে, উঠে গেছি। ওঠার পরে যখন বলছি যে আমরা না ইউনিভার্সিটি স্টুডেন্টস, আমাদের ফেরত যেতে হবে, তাই জন্য আমাদের শুনতে হলো হাতে এত ফুল নিয়ে ওরা ইউনিভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে। মানে তখন তেমনও গেছে, হ্যাঁ, কিন্তু দোজ ওয়ার দ্য গোল্ডেন ডেজ। এখন অন্য রকমের খুশি, এখন অন্য রকমের, এখন না we can decide for ourselves. এইটা হয়েছে বিকজ অ্যাজ আ ওম্যান আই হ্যাভ ট্রান্সফর্মড মাইসেলফ। আমি এখন বুঝতে শিখি অনেকটা, পুরোটা না হলেও, যে কোনটা আমার দরকার, কোনটা আমার নয়। আগে যেটা ইট ওয়াজ অলওয়েজ যে না
ওরা যখন মনে করছে ওদের জন্য ভাবি, এখন কিছুটা আমার জন্যও ভাবি, কিছুটা রিকোয়ারমেন্ট। আচ্ছা, এই নিজের জন্য ভাবার জন্য ধরুন যেখানে আপনার যাওয়ার দরকার নেই, অনেকেই আছে খুব লাজুক প্রকৃতির, ওই নাটা বলতে পারে না, পারি না। এই লাইফে নাটা খুব ইম্পর্টেন্ট না? এখন ওটাই আস্তে আস্তে শিখছি। কেন কি নাটা বলতে পারি না বলে না আমাকে অনেক সময় 3-4টে জায়গায় হাফ অ্যান আওয়ার করে যেতে হয়, কিন্তু না খুব খারাপ লাগে, কারণ সে তো চাইছে আমি যাই, কিন্তু আলটিমেটলি আমি তো জাস্টিস করছি না। আমি না তোমার জায়গায় ভালো সময় স্পেন্ড করছি, না ওর সাথে বেশি গল্প করতে পারছি, কিন্তু মনে হচ্ছে ওর মন খারাপ হবে। তাহলে আমি জানি না সে কিভাবে নিচ্ছে, কিন্তু আমি ট্রাই করছি যে সকলে যাতে একটু খুশি থাকে। সবাইকে ভালো রাখা যায় না, কিন্তু এখন আস্তে আস্তে শিখতে হচ্ছে দুটো ক্যান্সেল করো, দুটোতে চলো, এইভাবেই মানে নিজেকেও কিছুটা চেঞ্জ করছি। বিকজ ওই না একটা কথা আছে যে একটা গ্লাসের জলটা যদি ভর্তি না থাকে তবে তুমি কি করে পোর আউট করে পাশের জনকে গ্লাস থেকে জলটা দেবে? সো ইউ নিড টু বি হ্যাপি অলসো। কিছুটা এরপর ওইভাবে করতে করতে এখন মানুষও কিছুটা বুঝছে আমি বিজি। শুনতেও হয় অনেক সময় যে আজকাল দিই না, বাট ইটস লাইফ, ইট হ্যাজ টু গো অন। সময়ের সাথে গিয়ে চলবে, সময়ের সাথে গিয়ে চলা। আপনাকে আমাদের ইচ্ছা হইলো একদিনে তো গল্প শেষ হয় না, পরে সুযোগ এলে আবার আপনার সময় হলে একদিন গল্প করব। আপনাদেরও যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তবে আজকে এতটা সময় দেওয়ার জন্য এবং এতটা গল্প করার জন্য, মন খুলে গল্প করার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা রাখছি পরবর্তী এপিসোডের জন্য যদি আপনাকে আমরা রিকোয়েস্ট করি আপনি আমাদেরকে সময় দেবেন। তবে আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।